ঘটনাটি ঘটেছিল 1994 কি 95 সালের দিকে। এই রাজু হোসেন ভাইয়ের মেঝো আপুর শ্বশুর বাড়ির পাশের বাড়ির একজন লোকের সাথে। ওই লোকটির নাম উনি সংগ্রহ করতে পারেন নাই, এটা জানিয়েছেন আর কি। আর গ্রামের নামটি উনি বলেছেন, সঙ্গত কারণে গ্রামের নামটি প্রচারযোগ্য নয় বলে জানিয়েছেন। আমার সামনে যদিও নামটা রয়েছে, কিন্তু আমিও প্রচার করতে পারলাম না যেহেতু নিষেধ করেছেন। ওনার আপুর শ্বশুরবাড়ি গ্রামের মানুষ একটা সময় পুকুরে গোসল করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করতেন, বিশেষ করে মহিলারা। কারণ ওই সময়ে এই সাবমার্সিবল পাম্পগুলো অ্যাভেলেবল না থাকার কারণে এই চাপকলের পানিতে গোসল করলে তাদের চুলে জট হয়ে যেত, মানে আঠা আঠা হয়ে যেত। তাছাড়া সারাদিন পরিশ্রম করে চাপকল থেকে পানি চেপে গোসল করাটা বেশ কষ্টদায়ক ব্যাপারও ছিল তাদের জন্য। তারা যে পুকুরগুলোতে গোসল করত সেই পুকুরগুলো এখনও বিদ্যমান রয়েছে। তো যাই হোক, ওনার মেঝো দুলাভাই দের বাড়ির পাশে ছিল পাশাপাশি দুইটা পুকুর। তো স্বাভাবিকভাবেই পুকুর পাড়ে জনবসতি ছিল না ওই সময়ের প্রেক্ষাপটে আর কি। তবে একটি পুকুরের নাম ছিল হচ্ছে এই আসাদুল্লাদের পুকুর, মানে মানুষ বলতো আসাদুল্লাদের পুকুর আর কি। তো ওই যে বাড়িটা আর কি, ওই আসাদুল্লাদের বাড়িটা ছিল ওই পুকুর থেকে প্রায় 30-35 মিটার দূরে। আর আসাদুল্লাহর বাবা ছিলেন নামাজি মানুষ, উনি প্রায় রাতেই তাহাজ্জুদের নামাজ পড়তে উঠতেন। এই কারণে উনি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বাড়ির চাপকল থেকে অজু করে ঘরে চলে আসতেন। কখনো কোনো ধরনের সমস্যার সম্মুখীন উনি হন নাই আল্লাহর রহমতে। আরেকটা কথা বলে রাখা ভালো যে এই আসাদুল্লাহদের যে ওয়াশরুম, এই ওয়াশরুমটা ছিল প্রায় পুকুরের কাছাকাছি, যেটা রাজু হোসেন ভাই নিজেও দেখেছেন আর কি, জানিয়েছেন আমাদেরকে। তো এইভাবেই চলছিল সময়, কোনো ধরনের সমস্যা ছাড়াই উনি প্রতিদিনের মতো ওনার অভ্যাসগত যেই ব্যাপারটা এটা উনি করেই যাচ্ছিলেন। তো একদিন হয় কি, এই আসাদুল্লাহর বাবা নামাজ পড়তে উঠে যখন প্রকৃতির ডাকে সাড়া দিতে ওয়াশরুমে গিয়েছেন, হঠাৎ করে বেশ জোরে সোরে ভূমিকম্পের মতো কম্পন অনুভূত হয় তার কাছে। উনি ভাবেন হয়তো বা ভূমিকম্প হচ্ছে, তাই উনি তড়িঘড়ি করে ফ্রেশ হয়ে ওজু না করে ঘরে চলে আসেন। এসে দেখেন সব কিছু ঠিকঠাক আছে, হারিকেন জ্বালিয়ে সব কিছু চেক করেন, দেখেন যে না সব ঠিকঠাক আছে, বাড়ির কেউ ঘুম থেকে ওঠে নাই, ভূমিকম্প মনে করে যে উঠে যাবে তা কিন্তু না। তো উনি ওই রাত্রে তাহাজ্জুদের নামাজ না পড়েই ঘুমিয়ে পড়েন, ফজরের সময় আবার ওঠেন আর কি, উঠে নামাজ পড়েছিলেন আর কি। তো পরের দিন আবার উনি তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য ওঠেন, উঠে প্রথমে ওয়াশরুমে গিয়েছিলেন। ওয়াশরুমে যখন ঢুকেছেন আগের দিনের মতো ওই সময় হঠাৎ করে কম্পন অনুভূত হয়। তবে এবার ওই কম্পনের সাথে অদ্ভুত ঝনঝনানির শব্দ শুনতে পাওয়া যায়। এবার আর উনি গত রাত্রের মতো ওয়াশরুম থেকে বের হন নাই, যতক্ষণ না পর্যন্ত ওই শব্দ আর কম্পন শেষ হয়। ওই রাত্রে উনি বুঝতে পারেন যে এটা স্বাভাবিক কিছু না। উনি একটু ভয় পেয়েছিলেন বই কি, যেহেতু একটা অস্বাভাবিক ব্যাপার উনি ফিল করলেন। উনি ওজু না করে দ্রুত ঘরে চলে যান, ওই রাত্রের মতো উনি ঘুমিয়ে পড়েন। এর কয়েকদিন পর আসাদুল্লাহর বাবা যখন বাইরে যেতেন, তো সাথে ওই আসাদুল্লাহর মাকে নিয়ে যেতেন। বাইরে যেতেন বলতে উনি যখন রাত্রেবেলা আর কি, বা ভোরবেলাও তো না, তাহাজ্জুদের নামাজ উনি পড়তেন রাত 3টার দিকে। তো ওই সময় যখন উঠতেন তখন আসাদুল্লাহর মাকে উনি নিয়ে যেতেন। তো এইভাবে কেটে যাচ্ছে বেশ কয়েকটা দিন। এর মধ্যে কিন্তু ওই ধরনের কম্পন বা ঝনঝন শব্দ হয়নি। কিন্তু হঠাৎ করে এক রাত্রে ওই সমস্যাটা আবার হয়। তবে এবার কিন্তু ঘরের বাইরে থাকা অবস্থায় হয়নি। যখন ওরা ঘরে চলে আসেন এর কিছুক্ষণ পরেই ওই ঝনঝন ঝনঝন শব্দ পাওয়া যেত। তবে এইবার আর ভূমিকম্পের মতো কম্পন হতো না, মনে হচ্ছিল কোনো কিছু গড়িয়ে গড়িয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে। তো ওই রাত্রে যখন হয়, ওই রাত্রে আর ওনারা এই জিনিসটা দেখতে যাওয়ার সাহস করেন নাই। পরের রাত্রে ওনারা যখনই আবার ঘরে ঢুকেছেন, ওই আসাদুল্লাহর বাবা অজু করে আবার ঘরে ঢুকেছেন, তার মাও ঢুকেছে ঘরের ভিতরে, এরপরও কিন্তু ওই শব্দটা ওনারা পেয়েছেন। এরপর ওনারা সিদ্ধান্ত নিলেন যে আসলে জিনিসটা কী, এটা একটু দেখি। তো যেই ভাবা সেই কাজ। পরের রাত্রে ওনারা যখন উঠেছেন, ওঠার পর ওই ঘরের ওই জায়গাতে চুপটি করে বসে আছেন, যে শব্দ যখন হয় তখন দেখবো যে এই শব্দটা আসলে কিসের। হারিকেন তো হাতে ছিলই। কিছুক্ষণ পরে আবার সেই শব্দ শুরু হয়, ঝনঝন ঝনঝন শব্দ। ওনারা দুইজন আস্তে আস্তে পা টিপে টিপে ওই শব্দের দিকে এগিয়ে গিয়েছেন। ওনারা বাইরে গিয়ে অদ্ভুত এক দৃশ্য দেখেন।
তবে সাথে সাথে ওনারা ওই হারিকেনের আলোটা নিভিয়ে দিয়ে চুপ করে একটা গাছের আড়ালে দাঁড়িয়ে দেখছিলেন যে আসলে ব্যাপারটা কি। ওনারা দেখেন কয়েকটা বস্তু উজ্জ্বল আলো ছড়াচ্ছে আর গড়িয়ে গড়িয়ে তাদের পুকুর পাড় দিয়ে আর একটা যে পুকুর রয়েছে না, ওই দিকে চলে যাচ্ছে। ওই জিনিসগুলো আসলে কলস ছিল। কোথা থেকে এসেছে এটা অবশ্য ওনারা বুঝতে পারেন নাই। এই দৃশ্য দেখে ভয়ে ওনাদের শরীর তো বরফ হয়ে যাচ্ছিল, তবুও ওনারা এক চুল পরিমাণ শব্দ করেন নাই বা নড়াচড়াও করেন নাই, যতক্ষণ না পর্যন্ত ওই কলসগুলো পার্শ্ববর্তী পুকুরে গিয়ে গায়েব হয়ে যাচ্ছিল। কলসগুলো পার্শ্ববর্তী পুকুরে যাওয়ার পর ওগুলো যখন ভ্যানিশ হয়ে যায়, পুকুরের মধ্যে ডুবে যায়, তখন ওই দুইজন দ্রুত ঘরে চলে আসেন। ভয়ে দুইজন জড়সড় হয়ে ঘুমানোর চেষ্টা করেন, একটা পর্যায়ে ঘুমিয়ে যান। পরের দিন সকালবেলা গ্রামের বেশ কিছু মানুষের সাথে রাতের ওই ঘটনাটি শেয়ার করেন। অল্প সময়ের মধ্যেই গ্রামের মানুষজন জেনে যায় যে এই ঘটনা ঘটেছে। এখন ভয়ে সেই পুকুরে গোসল করা বা অন্যান্য কাজ করা তো মানুষজন বন্ধ করে দিয়েছে। আর ঘটনা শুরু মূলত এইখান থেকেই। ওইখানে যে একটা লোক, ওই গ্রামের লোক ছিল, যার নাম বলতে আর কি ভুলে গেছেন আর কি, বা নামটা সংগ্রহ করা সম্ভব হয়নি, রাজু হোসেন ভাই যার কথা বলেছিল, তো এই লোকটা কিন্তু এটা শুনেছে। এই লোকটা কিন্তু বেশ সাহসী। তো এই কথা শোনার পর উনি তো বিশ্বাস করে না। আর গ্রামের মানুষের এই ধরনের গল্প এর আগেও বহু শোনা আছে। গ্রামের মানুষজন এটাও জানে যে এইসব জিনিসের পথ যদি একবার রোধ করা যায়, তাদের কাছ থেকে অনেক মূল্যবান ধনরত্ন অর্জন করা যায়। এই লোকটা পেয়ে বসে ওই লোকটিকে। ওই লোকটা আবার একটু বুদ্ধি করে উপস্থিত সবাইকে বলে যে আমি দেখতে চাই ঘটনাটি আসলে সত্যি কিনা, নাকি আপনারা আমাদের সাথে মিথ্যা কথা বলতেছেন যেন আপনাদের পুকুর আমরা ব্যবহার না করি। এ কথা কিন্তু আবার একটু বলতে হয় প্রিয় লিসেনার্স। ওই সময় কিন্তু একসাথে পুকুরে অনেক মানুষ গোসল করত। এই কারণে দেখা যেত যে অনেক সময় এটা নিয়ে বিশৃঙ্খলার সৃষ্টি হতো, ঝগড়া বিবাদ সৃষ্টি হতো। তাই অনেকেই মনে করেছিল যে যাতে করে ওই পুকুরে কেউ গোসল করতে না যায়, এই কারণে ভয় দেখাচ্ছে। কিন্তু যখন এই যে আসাদুল্লাহর মা বাবা জানায় যে না, তারা সত্যই বলছে, গ্রামের অনেক মানুষ সেটা বিশ্বাস করলে ওই লোকটা তো আসলে সে ভান ধরেছে যে সে বিশ্বাস করছে না, আসলে তার মনের মধ্যে দুরভিসন্ধি ছিল। তখন ওই লোকটা বলে আচ্ছা ঠিক আছে, আমি আজকে রাত্রে পুকুর পাড়ে থাকবো, দেখি কি হয়। লোভ আসলেই খুব ভয়ঙ্কর জিনিস, যেটা ওই লোকটাকে পেয়ে বসেছিল। সে গভীর রাতের বেলা তার সাথে একজন সঙ্গী নিয়ে পুকুরের পাশে গাছপালার আড়ালে একটা ঝুপড়ির মতো জায়গায় অবস্থান নেন এবং অপেক্ষা করতে থাকেন যে আসলে কি হয়। তাদেরকে আর বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি, হঠাৎ করে ঝনঝন ঝনঝন শব্দ শুরু হয়ে যায়। আর এটার অপেক্ষাতেই তারা ছিলেন। তো তারা দেখলেন এই আসাদুল্লাহদের পুকুরের ঠিক মাঝখানে পানির নিচ থেকে সাদা ধবধবে আলো জ্বলছে, মনে হচ্ছে পানির নিচে হঠাৎ করে লাইট জ্বলে উঠেছে। তার পরক্ষণে শো করে আবার পানি ভেদ করে সাদা একটা জিনিস বের হয়ে আসলো এবং পানির উপরে থেকেই পুকুরের চারপাশে প্রদক্ষিণ করলো, আবার পুকুরের মাঝখানে চলে গেল। এই দৃশ্য দেখে তার সাথে যে লোকটা ছিল সে সেখানেই অজ্ঞান হয়ে যায় এবং অজ্ঞান হয়ে তার গায়ের উপর হেলে পড়ে। উনি কিন্তু তখনও হাল ছাড়েন নাই। উনি কিন্তু ওনার মতো করে চুপচাপ সব কিছু দেখতে থাকে। ওই সাদা বস্তুটা যখন পুকুরের মাঝখানে অবস্থান করছিল, ঠিক তখনই ওই রকম দেখতে আরও প্রায় 6টা বস্তু পানির উপরে উঠে আসে এবং আস্তে আস্তে এইটা আসাদুল্লাহদের বাড়ির পাশ দিয়ে পাড়ে উঠে আসে। পাড়ে উঠেই খুব দ্রুত বেগে প্রচণ্ড কম্পন সৃষ্টি করে ঝনঝন শব্দে চলতে থাকে। বস্তুগুলো যখন তার কাছ দিয়ে অতিক্রম করে পার্শ্ববর্তী পুকুরে যাচ্ছিল, তখন সে স্পষ্ট দেখতে পায় ওই বস্তুগুলো সোনার কলস আর কলস ভর্তি ধনরত্ন। ওই কলসগুলো যখন পাশের পুকুরে চলে যায় এবং কোনো আর আলো দেখা যায় না, তখন সে তার সঙ্গীকে কাঁধে করে বাড়িতে চলে আসে এবং পরের দিন সে একা যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে লোকজন যখন তাকে জিজ্ঞেস করে যে সে রাত্রে কিছু দেখেছে কিনা, সে বলে না, আমি কিছু দেখি নাই, আবার যাবো আজকে রাত্রে, এটা বলেছিল আর কি। তো সেই ভাবনা চিন্তা থেকেই পরের রাত্রে নির্ধারিত স্থানে গিয়ে সে অপেক্ষা করতে থাকে। এবার কিন্তু সে একা একা গিয়েছে, সে অপেক্ষা করছে। ঠিক গত রাতের মতো আবার সেই কলসগুলো পুকুর থেকে ওঠে। যখন তার পাশ দিয়ে ওগুলো গত রাতের মতো অতিক্রম করছিল, ঠিক সে সময় সর্বশেষ যে কলসটি, এইটাকে সে খপ করে সজোরে ধরে ফেলেছে।
ওই কলসটি নাকি ছুটে যাওয়ার জন্য খুব চেষ্টা করতে থাকে, কিন্তু লোকটা তার সমস্ত শক্তি দিয়ে কলসটাকে আটকে রাখতে সক্ষম হন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, কলসটিকে আটকানোর সময় এটার ভেতরে কোনো ধনরত্ন উনি দেখতে পেলেন না। আর বাকি 6টা কলস খুব দ্রুত চলে যায়, গিয়ে পার্শ্ববর্তী পুকুরের ভেতরে অদৃশ্য হয়ে যায়, মানে পুকুরের পানির নিচে চলে যায়। তো উনি যে কলসটা আটকিয়েছেন, হঠাৎ করে সেই কলসের ভেতর থেকে একটা পুরুষ কণ্ঠ ভেসে আসে আর জিজ্ঞেস করে, এই তুই কি চাস? তুই কেন আমার পথ অবরোধ করেছিস? যেতে দে আমাকে, তা না হলে কিন্তু তোর খুব খারাপ হয়ে যাবে। ওই লোকটি হেসে বলে, আরে বেটা, তোর যদি এত ক্ষমতা থাকতো তা তুই তো আমাকে মেরেই চলে যেতে পারতি। আমার শক্তি তোর শক্তির চাইতে যে বেশি তা তো আমি বুঝে গেছি রে। তোর ভিতরে থাকা সমস্ত ধনরত্ন আমাকে দিয়ে তুই চলে যা, তোকে আমার কোনো প্রয়োজন নেই। এই কথা বলার পর ওই কলসের ভেতরে যেই অবয়বটা ছিল, সেই অবয়বটার ভেতর থেকে একটা কণ্ঠ ভেসে আসে। সেই অবয়বটা বলে যে এই ধনরত্ন আমাদের আমানত, আর যুগ যুগ ধরে আমরা এই আমানতের হেফাজত করে আসছি। তোর মতো ফাজিল লোভী লোকদেরকে এখান থেকে তিল পরিমাণ কিছু দেয়া হবে না। এসব ছাড়া তুই অন্য কিছু চাইতে পারিস, আমি দেওয়ার চেষ্টা করব তোকে, কিন্তু ধনরত্ন আমি তোকে দিতে পারবো না। তো এই কথা শোনার পর ওই লোকটির মাথায় একটা দুষ্টু বুদ্ধি চেপে বসে। সে বলে, ঠিক আছে, আমি যা চাইবো দিবি তো? আমি তোর কাছে ধনরত্ন চাইবো না। তখন ভেতর থেকে আওয়াজ ভেসে আসে, আচ্ছা ঠিক আছে, দেব। তখন ওই লোকটা বলে, তুই আমার সাথে চল। এই কথা শোনার পর ওই কলসের ভিতর থেকে অনেক আকুতি আসতে থাকে, আকুতি মিনতি আসতে থাকে যে না, আমাকে ছেড়ে দে, আমাকে এটা কেমন ধরনের চাওয়া হলো? তো একটা জিনিস চাইতে আমি দিতাম, তারপর আমি চলে যাইতাম, কিন্তু আমাকেই চাচ্ছিস, আমাকেই নিয়ে যাবি, এটা কেমন কথা? কিন্তু না, সে নাছর বান্দা। সে বলছে যে তুই আমাকে বলছিস যে দিবি, এখন তোকে যেতে হবে, ওয়াদার বরখেলাপ করা যাবে না। আর ওই জিনিসটাও যেতে চাচ্ছে না, ওই জিনিসটা ছুটে চলে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই পারছে না। একটা পর্যায়ে ওই লোকটা কি করছে, ওই কলসটা উঁচু করে ঘাড়ে নিয়ে সোজা হাঁটতে হাঁটতে বাড়ির দিকে চলে আসছে। বাড়িতে এসে ওই লোকটা ওই কলসটাকে একটা ছালার বস্তা দিয়ে ঢেকে রেখেছে। ওইটাতে তার সাথে আর কিছু হয় না। এই ঘটনা সে আর কারোর সাথে শেয়ারও করে না। ওই রাত্রে সে স্বপ্ন দেখে যে কেউ তাকে বলছে, তুই যে কলসটা নিয়ে আসলি, তুই তো এটা বিক্রি করতে পারবি না, অন্য কোনো কাজেও লাগাতে পারবি না। তুই যেহেতু এটা নিয়েই আসছিস, আমি তোকে কিছুটা সাহায্য করব, তুই যদি আমার কথা মতো চলিস। মনে রাখিস, তুই যদি আমার কথা মতো না চলিস, তাহলে কিন্তু তুই এটাকে আর ধরে রাখতে পারবি না। লোকটা স্বপ্নের মধ্যেই রাজি হয়ে যায়। তখন নাকি ওই অবয়বটা বলে, তুই কখনোই এই কলসের ভিতরে থাকা ধনরত্ন চাইতে পারবি না। যা তুই কলস ধরে রাখার সময় দেখেছিস যার ভিতরে কিছু নাই, তুই এটাই দেখবি সব সময়। আর আমি যা বলবো তুই সেইভাবে কাজ করবি, তাহলে আমি তোকে সাহায্য করব। আর তুই যদি আমার কথা মতো কাজ না করিস, তাহলে আমি অদৃশ্য হয়ে আমার স্থানে চলে যাব, তোর সাথে আমার বন্ধনটা ছিন্ন হয়ে যাবে। লোকটা রাজি হয় আর জিজ্ঞেস করে কি করতে হবে। তখন ওই অভাবটা বলে, কাল সকালে ঘুম থেকে উঠে বিসমিল্লাহ বলে কলসের ভিতরে হাত দিবি। কলসে অনেকগুলো টাকা থাকবে, সেই টাকাগুলো নিয়ে বাজারে যাবি। বাজার থেকে এক দামে 7টা কালো রঙের গরু কিনে এনে গ্রামের সবাইকে খাওয়াবি, কিন্তু খবরদার গরু কেনার সময় কোনো দামাদামি করতে পারবি না। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে যখন সে কলসের ভিতরে বিসমিল্লাহ বলে হাত দেয়, ভিতরে আসলেই অনেকগুলো টাকার বান্ডিল সে পায়। তার ভাষ্য মতে 5 লক্ষ টাকা ছিল সেখানে। তো 94-95 সালের দিকে 5 লক্ষ টাকা মানে কিন্তু অনেক টাকা। তো টাকা পেয়ে সে তো মহা খুশি, বাজারে গিয়েছে গরু কিনতে। আর ওখানে গিয়েই সে ভুল করে বসে। তার একটা স্বভাব ছিল সব কিছু দামাদামি করে যাচাই বাছাই করে কেনা। এটা একটা ভালো স্বভাব, কিন্তু এটা তো নিষেধ ছিল এইটার প্রেক্ষাপটে। সে ওখানে গিয়ে গরুর দামাদামি করেছে। এখন গরুর বাজারে যেটা হয় আর কি, বা খাসির বাজারে দাম তো একটু বেশি চায়। তো যখন দাম চেয়েছে, উনি এবার বলছে, এই বেটা এত দাম নাকি এটার, ঠিক করে দাম চাও। তো উনি এভাবেই মূলত 7টা গরু কিনেছেন, কালো গরু কিনে এনে পুরো গ্রামবাসীকে দাওয়াত করে খাইয়েছেন। উনি কি করেছেন, আসলে সরাসরি দামাদামি ওইভাবে করেন নাই। কেউ বলেছে এটার দাম 20,000 টাকা, তো উনি বলছে ঠিক করে দাম চাও। বলছে যে ঠিক আছে যান, 15,000 টাকা দেন, আচ্ছা দাও। উনি কিন্তু বলেন নাই যে
20,000 টাকা না 15,000 টাকা। উনি এই কৌশল অবলম্বন করেছেন, কিন্তু এটাও তো এক ধরনের দামাদামি, এটাও তো একটা কৌশল অবলম্বন করা। উনি কিন্তু এই ভুলটা করেছিলেন, উনি বেশি চালাকি করতে গিয়েছিলেন। তো যাই হোক, ওই রাত্রে উনি যখন ঘুমিয়েছেন স্বপ্নে ওই অবয়বটা আবারও আসে, এসে বলে, তোর সাথে আমার বন্ধনই কিন্তু ছিন্ন হয়ে গেছে, তুই দামাদামি করেছিস আর তুই আমাকে আর রাখতে পারলি না। এটা বলেই ওই অবয়বটা একটা অট্ট হাসি দেয়। ওই অবয়বটার চেহারা উনি ভালো করে বুঝতে পারেন নাই, একটা কালো মেঘের মতো একটা অবয়ব এরকম একটা দেখছিলেন আর কি স্বপ্নের মধ্যে। তো উনি যখন ঘুম থেকে উঠেছেন, উঠে তড়িঘড়ি করে কলস যেখানে রাখা ছিল সেখানে যান, গিয়ে দেখতে পান যে ওই কলসটা উধাও হয়ে গেছে। লোকটি ওই কলসের লোভে আবারও বেশ কয়েক রাতে ওই পুকুর পাড়ে অবস্থান করেন, কিন্তু এই ঘটনার পর থেকে আজ অবধি কেউ ওই কলসের দেখা পায়নি। প্রিয় লিসেনার্স, এখানে ঘটনাটির বিশেষত্ব কী সেটা হচ্ছে যে এই যে একটা কাজ উনি ঘটনা, এই ধরনের ঘটনার ক্ষেত্রে আমরা কী দেখি, যে যিনি এই ধরনের ঘটনা ঘটিয়েছে, কেউ লাঠি দিয়ে আঘাত করেছে কলসে বা এই ধরনের কিছু করেছে, তার বংশ নির্বংশ হয়ে গেছে, অনেক বড় ক্ষতি হয়েছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো এই লোকটা যে এত কিছু করলো, এই লোকটার কিছুই হয় নাই, একদম স্বাভাবিকভাবে উনি জীবনযাপন করেছেন, কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। এটি ছিল ঘটনা, আর এটাই এই ঘটনার একটা মৌলিক জায়গা, একটা বিশেষ একটা জায়গা, একটা বিশেষত্ব, যে এত কিছু করার পরও ওই লোকটার কিচ্ছুই হয় নাই। আসলে এই ধরনের ঘটনাগুলোর ক্ষেত্রে যারা ওই মাইট বা যেটাই আমরা বলি মুনি বলি, যারা এগুলোর ক্ষতি করে তাদেরও ক্ষতি হয়। কিন্তু কেন জানি এই লোকটার কিছু হলো না। হতে পারে যে ওই মুনি বা মাইটগুলোর দায়িত্বে যারা ছিলেন তারা অত্যন্ত ভালো ছিলেন, তারা অনেক বিনয়ী ছিলেন, প্রতিহিংসা পরায়ণ ছিলেন না, এই কারণে হয়নি। অথবা তারা এমন কোনো জটিলতায় আটকে গিয়েছিলেন যার কারণে তাকে ক্ষতি করতে পারেনি, অনেক কিছুই হতে পারে। কিন্তু কেন তার আর কোনো কিছু হলো না, এটা একটা রহস্য। ধন্যবাদ জানাচ্ছি রাজু হোসেন ভাইকে দারুণ একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের শাকিল আহমেদ ভাইয়ের কথা আপনাদের অনেকেরই মনে রয়েছে। আমাদের চ্যানেলে রেগুলার ঘটনা কিন্তু উনি পাঠিয়ে যাচ্ছেন। ওনার পাঠানো সবকটি ঘটনা ইতোমধ্যেই আমাদের শ্রোতামহলে বেশ সমাদৃত হয়েছে। ওলাবুড়ি সহ বিভিন্ন ধরনের ঘটনা উনি পাঠিয়েছেন। তো এবারও এমন একটি ঘটনা উনি পাঠিয়েছেন যেটা পড়ার পর আমার কাছে খুবই অদ্ভুত লেগেছে, বেশ রহস্যময়। চলুন ঘটনাটি শুনে আসি। ঘটনাটি মূলত যার সাথে ঘটেছিল তিনি এই শাকিল আহমেদ ভাইয়ের দুঃসম্পর্কের নানি হন, আর সেই নানির বাড়ি ওনাদের বাড়ির পাশেই। ঘটনার সময়কাল 1975 সালের আশেপাশে হবে, এক্স্যাক্ট সালটা উনি বের করতে পারেন নাই। তো নানির তখন সবেমাত্র বিয়ে হয়েছে। গ্রামের আর 5 জন নতুন বউয়ের মতোই উনি নতুন পরিবেশে গিয়ে সংসার শুরু করেছেন, আস্তে আস্তে মানিয়ে নিতে শুরু করেছেন। ওখানে কিন্তু একটা নদী ছিল, ওই গ্রামের অধিকাংশ নারী সদস্যরা সেই নদীতে গিয়ে গোসল করতেন। তো একদিন হলো কি, নানি দুপুরবেলা তার কিছু প্রয়োজনীয় কাজকর্ম সেরে দুপুরে গোসলের উদ্দেশ্যে ওই নদীর দিকে যাওয়া শুরু করবেন। সাথে কিছু কাপড় চোপড় নিয়েছিলেন ধোয়ার জন্য, যে কাপড়গুলো ধোয়া শেষে গোসল করে বাড়িতে চলে আসবেন। তো নানি নতুন বউ হওয়ার কারণে নানির শাশুড়ি কী মনে করে তাকে বলে যে তুমি তো নতুন বউ, নদীতে গোসল করতে যাবা, থাক দরকার নাই, আজকে বাড়ির পাশে যে পুকুরটা আছে সেখান থেকে গোসল করে এসো, কাপড়গুলো ওখান থেকেই ধুয়ে ফেলো। তো এই কথা শুনে নানি ওই পুকুর ঘাটের উদ্দেশ্যে বের হয়েছেন। তো পুকুরটির একটু বর্ণনা দেই, সেটা হলো ওই পুকুরটি যে একদম নির্জন এটাও বলা যাবে না, যে চারদিকে কোনো ঘরবাড়ি নাই এটাও বলা যাবে না। চারদিকে কিন্তু ঘরবাড়ি ছিল, কিন্তু প্রত্যেকটা বাড়ির পেছন দিকে ওই পুকুরটির অবস্থান। নর্মালি ওইখানে যদি কেউ দাঁড়ায় পুকুরটা খুব নির্জনই লাগে। ওই নানি যখন ওখানে গিয়েছেন তখন আর কোনো চিন্তা ভাবনা না করে পুকুরের পাড়ে নেমেছেন। পুকুরের পাড়ে নেমে
ওনার সাথে নিয়ে যাওয়া কাপড়গুলো ভিজিয়ে ওই কাঠের পিঁড়ির মতো একটা জিনিস ওখানে ছিল, ওটার উপর কাপড় কাচতে থাকেন। তো কাপড় তো উনি কাচতে লাগলেন। হঠাৎ করে হয় কি, ওই কাপড় কাচা অবস্থায় একটি কাপড়ের সুতার কোনো একটা অংশ নানির নাকের সাথে লাগে। তো নানির নাকে থাকা নাক ফুলের সাথে ওই সুতাটা পেঁচিয়ে যায় এবং টান লেগে সঙ্গে সঙ্গে নানির নাক ফুলটি ছিটকে পড়ে যায় পুকুরের পানিতে। নানি ভাবেন, এই সর্বনাশ, হায় হায়, হলোটা কি? নাক ফুল তো পানিতে পড়ে গেল। গ্রামের মহিলাদের মধ্যে কিন্তু কিছু ভ্রান্ত ধারণা রয়েছে, মানে কুসংস্কার আর কি। তারা মনে করেন নাকফুলের সাথে তাদের স্বামীর মঙ্গল অমঙ্গলের একটা ব্যাপার জড়িত রয়েছে। নাকফুল ভেঙে গেলে, হারিয়ে গেলে স্বামীর বিশাল অমঙ্গল হয়। এরকম ধারণা কিন্তু এখনও শুধু গ্রাম না, শহরের অনেক মহিলাদের মধ্যেও দেখা যায়। নানি তো গ্রামের সহজ সরল একজন মহিলা। উনি যখনই দেখেছেন যে ওনার নাকফুলটা এরকম পানিতে পড়ে গেছে, উনি তো খুব চিন্তায় পড়ে গেছেন যে হায় হায়, এখন কি হবে। উনি সাথে সাথে পানিতে নেমে পড়েছেন। মূলত যেই দিকটাতে পড়েছে বলে উনি সন্দেহ করেছেন, ওই দিকটাতে নেমেছেন। আস্তে আস্তে ওই নাকফুলটা উনি খুঁজতে থাকেন। নানি ওনার সাধ্যমতো খুঁজেও নাকফুলটি কোথাও আর খুঁজে পেলেন না। এখন নতুন বউ কাপড় ধুতে এসে নাকফুল হারিয়ে ফেলেছেন, এটা নিয়ে পরিবার আবার কি বলে, কি ধরনের কথা আবার শুনতে হয়, এটা উনি চিন্তা করছিলেন। বাড়িতে গিয়ে কী জবাব দেবেন, এসব ভাবতে ভাবতে চিন্তিত মনেই নানি বাড়িতে পৌঁছান। বাড়িতে গিয়ে সবাইকে পুরো বিষয়টি খুলে বলেন যে কাপড় কাচতে কাচতে এক পর্যায়ে সুতার সাথে পেঁচিয়ে নাকফুলটি পানিতে পড়ে গেছে। এখন বাড়ির সবাই ভাবছেন যে নতুন বউ নাকফুল হারিয়ে ফেলেছে, এখন কী আর করার, ইচ্ছা করে তো আর হারাই নাই। সবাই বিষয়টি স্বাভাবিকভাবেই মেনে নেয়, তাই নানিকে এই বিষয়ে তেমন কেউ কিছু বলেও নাই। এরপর স্বাভাবিকভাবেই 2টি দিন কেটে যায়। নানি কিন্তু এর মধ্যে আর ওই পুকুরে যান নাই। 3 দিনের দিন নানির শাশুড়ি দুপুরবেলা গোসল করার জন্য বাড়ি থেকে বের হয়েছেন। উনি যাবেন নদীর দিকে, তবে যাওয়ার জন্য ওই পুকুরের পাশ দিয়ে উনি যাবেন আর কি। তখন আবার নদীতে বর্ষার নতুন পানি এসেছে। তো নানির শাশুড়ি ভাবেন যে যাই গোসলের কাজটি সেরে আসি। নদীর উদ্দেশ্যে যখন রওনা দিয়েছেন, ওই পুকুরের পাশ দিয়ে যখন যাচ্ছিলেন, তখন নানির শাশুড়ি হঠাৎ করেই ওই পুকুরের ঘাটটি যখন অতিক্রম করছিলেন, তখন একটা আওয়াজ শুনতে পান, একটা কথা তার কানে ভেসে আসে। উনি শুনতে পান কে যেন বলছে, এই কে যায়, হ্যাঁ কে যায়, আয় আয়, এখানে আয়, এখানে এসে হাত দিয়ে দেখ। বারবার এভাবে ডাকছে। তো নানির শাশুড়ি বুঝতে পারে না কে কোথা থেকে কথা বলছে, কোথা থেকে কথা ভেসে আসছে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে খেয়াল করেন যে ওই কথাটি পুকুরের ঘাট থেকেই আসছে, কিন্তু পুকুরের ঘাটে কোনো মানুষ নাই। সে একই কথা, এই কে যায়, হ্যাঁ কে যায়, আয় এখানে এসে হাত দিয়ে দেখ, এই ধরনের কথা। তো নানির শাশুড়ি কিন্তু অনেক সাহসী একজন মহিলা ছিলেন। উনি ওই গায়েবী কথাকে অনুসরণ করতে করতে পুকুরের পাড় বেয়ে পুকুরে নামতে শুরু করেছেন এবং পুকুরের পানিতে হাঁটু পর্যন্ত নেমে যান। তখনও কিন্তু উনি এই কথা শুনতে পাচ্ছেন, হাত দে, এখানে হাত নামা। ওই আওয়াজের নির্দেশনা অনুযায়ী তিনি হাত দেন সেখানে। প্রথমবার হাত দিয়ে তিনি কিছুই পান না। দ্বিতীয়বার যখন তিনি সেখানে হাত দিয়েছেন এবং হাত দেওয়ার পর উনি হাতে কিছু একটা অনুভব করেন, সঙ্গে সঙ্গে তিনি হাতের মুষ্টি বন্ধ করে হাত উপরে তুলে আনেন। এবার হাতের মুঠ খুলে তিনি দেখতে পান একটা মাছ, এবং সেই মাছটা হলো একটা গুতুম মাছ। তার হাতের মুঠোর মধ্যে একটা গুতুম মাছ উঠে এসেছে। তো অঞ্চলভেদে কোনো কোনো এলাকায় এটাকে গুতুম মাছ, গুতুরি, বুতুম, বৈচ্চা এরকম বাহারি নামে অভিহিত করা হয় আর কি। যারা গুতুম মাছ চেনেন না তারা গুগলে সার্চ করে দেখে নিতে পারেন আর কি। তো যাই হোক, তো নানির শাশুড়ি তার হাতের মুঠোয় থাকা সেই গুতুম মাছটি দেখতে থাকেন। তিনি ভালোভাবে খেয়াল করে দেখতে পান মাছটির মুখে কিছু একটা রয়েছে। এরপর তিনি খেয়াল করে যেটা দেখতে পান, এটা দেখে উনি আরও আশ্চর্য হয়ে যান। তিনি দেখেন ওই মাছটির মুখে একটি নাকফুল রয়েছে। মাছটি ওই নাকফুলটা কামড় দিয়ে ধরে রেখেছে। নানির শাশুড়ি নাকফুলটি দেখেই নিশ্চিত হয়ে যান যে এইটা ওনার ছেলের বউয়ের নাকফুল। তার ছেলের বউ কয়েকদিন আগে কাপড় কাচতে এসে এখানে হারিয়ে ফেলেছিল। তো হারানো নাকফুলটি পেয়ে উনি তো খুবই খুশি। উনি আর 7-5 না ভেবে যেই না পুকুর থেকে উঠতে যাবেন, তখন বাধে এক বিপত্তি। তিনি খেয়াল করেন যে তিনি তার পা আর নড়াচড়া করতে পারছেন না।
মনে হচ্ছে পুকুরের কাদায় আটকে গেছে তার পা, এবং তিনি পানির নিচ থেকে তার পায়ে কিছু একটা টান অনুভব করেন। মনে হয় কিছু একটা তার দু পায়ে ধরে তাকে নিচে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, এবং আস্তে আস্তে উনি নিচের দিকে দেবে যেতে থাকেন। মূলত উনি ফিল করছেন উনি কোনো চোরা কাদায় পড়ে গেছেন, আস্তে আস্তে ডুবে যাচ্ছেন, কোনোভাবেই উনি নিজেকে আর কন্ট্রোল করতে পারছেন না। উপস্থিত বুদ্ধি হারিয়ে ফেলেন যে এখন কী করবেন কিছুই বুঝতে পারছিলেন না, কোমর পর্যন্ত অলরেডি ডুবে গেছেন। আল্লাহর অশেষ রহমতে তার একটু বুদ্ধি ফেরত আসে। উনি চিৎকার করে ওঠেন, তোমরা কে কোথায় আসো গো, আমি পানিতে তলিয়ে গেলাম, আমাকে বাঁচাও। যেহেতু পুকুরের চারদিকে বাড়িঘর ছিল, ওনার চিৎকার শুনে বাড়ির লোকজন বেরিয়ে আসে। তো নানির শাশুড়িকে ওই অবস্থায় তারা দেখতে পায়। কয়েকজন মিলে সঙ্গে সঙ্গে তাকে ওইখান থেকে টেনে তোলেন। উনি তো মারাত্মক ভয় পেয়েছিলেন, পুরোপুরি অজ্ঞান না হলেও অনেকটাই আধা অজ্ঞান অবস্থা হয়ে গিয়েছিল আর কি। তখনও কিন্তু উনি কিন্তু ওই যে হাতের মুঠোর মধ্যে মুষ্টি করে ওই গুতুম মাছটা ধরেছিলেন আর কি। সবাই বলা বলি করেন যে ওনার হাতে কিছু একটা আছে, কিন্তু ওইটা যে গুতুম মাছ এটা তো দেখতে পাচ্ছিলেন না কেউ। যাই হোক, তাকে বাড়িতে নিয়ে আসা হয়, হাত তার খোলা হয়, দেখা গেল নানির হাতের মধ্যে সেই গুতুম মাছ এবং মাছটির মুখে একটি নাকফুল। নানি তো তখন তার নাকফুলটি চিনতে পারেন, মাছের মুখ থেকে নাকফুলটি ছাড়িয়ে নেন। এরপর মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টা পর নানি যে শাশুড়ি উনি একটু স্বাভাবিক অবস্থায় ফেরত আসেন এবং উপস্থিত সকলকে ওনার সাথে ঘটে যাওয়া ঘটনাটি খুলে বলেন। গোসল করতে যাওয়ার পথে কে তাকে এমন করে ডেকে নিয়ে গেল, কেনই বা এমন করে নাকফুলটি ফেরত পাওয়া গেল, কেনই বা পরবর্তীতে নানির শাশুড়িকে অমন করে কোমর পর্যন্ত কাদা পানিতে ডুবিয়ে ফেলা হয়েছিল, এই বিষয়ের রহস্য আজ পর্যন্ত কেউ উদ্ঘাটন করতে পারে নাই। কেন এমনটা হয়েছিল? তাহলে কি নানির নাকফুলটা পড়ে যাওয়া থেকে শুরু করে সব কিছু কোনো একটা প্ল্যান মাফিক হচ্ছিল, যেটা আজও জানা যায়নি। নানির শাশুড়ি মারা গিয়েছেন কিন্তু অনেক বছর আগেই, আর নানিও এখন জীবিত নাই। তবে নানি যতদিন বেঁচে ছিলেন মাছের মুখ থেকে ছাড়িয়ে নেওয়া সেই নাকফুলটি সাধারণভাবেই নানি ব্যবহার করেছিলেন। কিন্তু আবারও বলতে হচ্ছে, এই রহস্য আজও উদ্ঘাটিত হয়নি। এটা এক অমীমাংসিত রহস্য হিসেবেই রয়ে গিয়েছে। ধন্যবাদ জানাচ্ছি শাকিল আহমেদ ভাইকে চমৎকার একটি রহস্যময় ঘটনা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আশা করছি লিসেনারদের কাছেও ঘটনাটি ভালো লেগেছে। প্রিয় লিসেনার, চলুন আমরা চলে যাব আমাদের এবারের 135 নম্বর এপিসোডের নতুন আরও একটি ঘটনায়। প্রিয় লিসেনার্স, দুটি ঘটনা তো আমরা শুনলাম। এবার একজন ডক্টরের ঘটনা হলে কেমন হয়? ডক্টরদের ঘটনাগুলো বরাবরই একটু অন্যরকম হয়ে থাকে। বিশেষ করে আমাদের লিসেনাররা ডক্টরদের ঘটনা খুবই পছন্দ করেন। আর সেই ডক্টর যদি আমাদের পরিচিত জনদের মধ্যেই হন তাহলে তো কোনো কথাই নেই। পরিচিত জন এই কারণেই বলছি যে আমাদেরকে বেশ কয়েকজন ডক্টর ঘটনা পাঠান। তার মধ্যে একজন হচ্ছে কুমিল্লার ডক্টর তাহিয়া শারমিন স্বর্ণা। ওনার একটি ঘটনা এখন আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। চলুন ঘটনাটি শুরু করি। দিনটা ছিল শুক্রবার। ওই দিন এই স্বর্ণা আপু উনি ছিলেন কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার একটি ডায়াগনস্টিক সেন্টারে। প্রতি শুক্রবার উনি এবং ওনার হাজব্যান্ড সেই ডায়াগনস্টিক সেন্টারে রুগী দেখতে চান। সেদিনও গিয়েছিলেন, আর ওনার হাজব্যান্ড একজন ডক্টর। তো ওই সময়ে বৃষ্টির সিজনটা চলছিল, মানে এই 2024 সালের কথা বলছি আর কি। শেষ বিকেলে ওই সময় ঝড় শুরু হয়ে গিয়েছিল, এই কারণে তখন রুগী কেউ ছিল না। এক পর্যায়ে ইলেকট্রিসিটিও চলে গেল। তখন এই স্বর্ণা আপুর সাথে তারই অ্যাসিস্ট্যান্ট, যার নাম হলো খাদিজা, সে ছিল। এই অ্যাসিস্ট্যান্টরা যে কাজটা করেন, ডাক্তারের কাছে রুগী যাওয়ার আগেই রুগীর ওজন, প্রেশার ইত্যাদি মেপে নোট করেন, এবং এগুলো যখন ডক্টরকে দেন, ডক্টর এই জিনিসগুলো দেখে রুগীর স্বাস্থ্য সম্পর্কে অবগত হতে পারেন এবং তাকে চিকিৎসা সেবা দিতে বেশ সুবিধা হয় আর কি। তো এই খাদিজা এই কাজটা করে থাকেন আর কি। আর যেহেতু আবহাওয়া ওই সময় খারাপ, ইলেকট্রিসিটিও চলে গেছে, তখন
এই স্বর্ণা আপু এই খাদিজার সাথে বিভিন্ন প্যারানরমাল বিষয় নিয়ে আলোচনা শুরু করেন। এক পর্যায়ে এই খাদিজা তার মায়ের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা স্বর্ণা আপুকে বলেন। মূলত সেই ঘটনাটি এখন আপনাদের সামনে উপস্থাপন করব। খাদিজার বাবার বাড়ি ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দোলা নামক এলাকায়, এটিও কুমিল্লাতেই। তো তার মায়ের সাথে যখন ঘটনাটি ঘটে সালটা ছিল তখন 1993। আর ঘটনা যখন ঘটে তখন খাদিজার মা, যার নাম হচ্ছে রাজিয়া বেগম, তখন সদ্য বিবাহিতা। খাদিজার পিতার নাম আবুল কালাম। এই আবুল কালাম মিয়াদের বাড়ির উঠানে ছিল একটা বড় বড়ই গাছ। যখন বড়ই পাকতো সবাইকে দিয়ে এবং খেয়েও শেষ করা যেত না, এত বেশি বড়ই হতো, যেহেতু গাছটা অনেক বড় ছিল। তো রাজিয়া বেগমের আবার এই বড়ইয়ের প্রতি ছিল ছোটবেলা থেকে অনেক আকর্ষণ। আর ওখানে তো অনেকে এসেই বড়ই পারতো তার শ্বশুরবাড়িতে। বিনা অনুমতিতে কেউ বড়ই পারতে গেলে উনি আবার রাগ করতেন। যদিও বা বিয়ের আগে অনেকেই বড়ই পেরে নিয়ে যেত আর কি, কিন্তু উনি আসার পর এই কাজটা পছন্দ করতেন না, যে কেউ না বলে বড়ই পেরে নিয়ে যাবে, এটা তার কাছে ভালো লাগতো না। তো এরকম কাজ কেউ করলে শাশুড়ির কাছে নালিশ করতেন। নিজে সরাসরি তেমন কিছু বলতেন না, যেহেতু নতুন বউ, কিন্তু শাশুড়ির কাছে নালিশ করতেন। শাশুড়ি এসেও তাদেরকে বকাঝকা করতেন এবং বলতেন যে এইভাবে আর বড়ই নিবা না, আমাদের বাড়িতে বড়ই পাগল এক বউ আসছে, সে বড়ই খায় তো খাই, বড়ই দিয়ে হরেক রকমের আচারও বানায়, আর এগুলোর জন্য প্রচুর বড়ই লাগে, তোমরা বড়ই পারতে হলে আমাদেরকে বলে পারবা, না জানিয়ে পারবা না। তো এইভাবে বলে দিতেন আর কি। আগের মতো এতটা স্বাধীনতা আর কি ওই লোকদের ছিল না, যে ইচ্ছা মতো বড়ই গাছ ঝাঁকিয়ে দিবে, নিচ থেকে বড়ই কুড়িয়ে নিয়ে চলে যাবে। তো যাই হোক, একদিনের ঘটনা, মাগরিবের আজান হয়ে গেছে, তখনও কিন্তু একদম ঘুটঘুটে অন্ধকার হয়নি। বাড়ির যারা মহিলারা আছেন তারা তাদের ঘরে মাগরিবের নামাজ আদায় করছেন, পুরুষরা মসজিদে গিয়েছেন। এমন সময় হঠাৎ করে এই রাজিয়া বেগম দেখতে পান যে বেশ অনেক লম্বা একটা মহিলা ওই বড়ই গাছের তলা দিয়ে দ্রুত বের হয়ে যাচ্ছে তাদের উঠোন পেরিয়ে। আর মহিলার শাড়ির আঁচলের কোচে কিছু রাখা, অনেক ভারী হয়ে কোচটা নেমে এসেছে আর কি। তো রাজিয়া বেগম বুঝলেন যে এই মহিলা নিশ্চয়ই বড়ই চুরি করে নিয়ে যাচ্ছে। মাগরিবের নামাজে সবাই দাঁড়িয়েছে, এই সময় তো গ্রামের মহিলারা বাইরে বের হয় না, এই সুযোগে মহিলা এসে অনেকগুলো বড়ই নিয়ে যাচ্ছে। আর একসাথে এতগুলো বড়ই নিয়ে যাচ্ছে না বলে এটা দেখে ওনার মেজাজটা তো খারাপ হয়ে গেল। তো রাজিয়া বেগম দ্রুত সেই মহিলাকে পেছন থেকে ডাকেন এবং বলেন, এই কী ব্যাপার, এই সময় আপনি এখানে আসছেন কেন? আর এই সময় কেউ বড়ই পারে নাকি? এই সন্ধ্যার সময় কেউ গাছ থেকে বড়ই পারে? আপনি আসছেন কেন? এই সময় তো নামাজের সময়, আপনার তো বাড়িতে থাকার কথা। তো সেই লম্বা মহিলা কিন্তু পেছন ফিরে তাকালো না, কিছু বললও না, সে চলে যাওয়া শুরু করলো। তখন রাজিয়া বেগমের শাশুড়িও এসে যোগ দিলেন, কারণ যখন দেখলেন যে তার ছেলের বউ কাকে যেন কিছু বলছে, উনিও বের হয়ে এসছেন আর কি। তো এই যে ওই যে লম্বা মহিলাটা তাকে কিন্তু অনেক কথা বলার পর সে পেছন দিকে তাকাচ্ছে না। একটা পর্যায়ে কী করে, এই রাজিয়া বেগম সে একটা ছোট ঢিল ছুঁড়ে মারে ওই মহিলার দিকে এবং মেরে বলে, এই থামেন, নিজেই পরিচয় বলেন, কোন বাড়ির বউ আপনি? আর একটা ব্যাপার হলো, ওই যে রাজিয়া বেগমের শাশুড়ি, উনি চিন্তা করছেন যে আমি এই গ্রামে এত বছর আছি, এত লম্বা মহিলাকে তো কখনো দেখি নাই। এই কারণে ওনারও একটু আগ্রহ ছিল যে মহিলাটাকে একটু দেখি, উনি তো চিনতে পারছিলেন না। তবে এই ঢিল মারার পরও ওই লম্বা মহিলা পেছন দিকে তাকালো না, তবে কথা বলে ওঠে, বড়ইয়ের জন্যই তো এমন করছিস, নে বড়ই নে। বলে তার আঁচলের কোচে যে বড়ইগুলো ছিল গিট মেরে ঝুলিয়ে রেখেছিল, সেই কোচ খুলে সব বড়ই মাটিতে ফেলে দিয়ে সেখান থেকে অতি দ্রুত চলে গেল। এরপরে যখন এই আবুল কালাম মিয়ার বাবা তথা রাজিয়া বেগমের শ্বশুর বাড়িতে আসার পরটা শুনলেন, তখন সবাইকে বেশ বকাঝকা করলেন যে এইটা কি কোনো কাজ? একজন বড়ই নিয়ে যাচ্ছে সন্ধ্যার সময়, তোমরা তাকে দাঁড় করিয়ে পিছন থেকে ঢিল ছুঁড়ে এই কাজটা করলা। বড়ই নিচে তাতে কী হয়েছে? না নিচেই তাই বলে এরকম আচরণ করবা নাকি? আর এই রাজিয়া বেগমের শ্বশুর যে রাগারাগি করছেন পিছনে একটা কারণ ছিল। উনি এই
বকাঝকার একটা পর্যায়ে বলছিলেন যে তোমরা জানো না যে সন্ধ্যার সময় অনেক কিছুর আনাগোনা থাকে, তোমাদের তখন বাইরে বের হওয়ার দরকার কি ছিল, আর একে আঘাত করলা কেন? এইভাবে উনি বেশ বকাঝকা করলেন। তো যাই হোক, চলে গেল বেশ কয়েকটি মাস। তো রাজিয়া বেগম তখন প্রথমবারের মতো অন্তঃসত্ত্বা হলেন। পরিবারের সবার আদর আর মনোযোগের কেন্দ্রে তখন তিনি। তার গর্ভ যখন 5 মাসের, তখন থেকেই শুরু হয় এক সমস্যা। এর মধ্যে কিন্তু কোনো ধরনের কোনো সমস্যা হয়নি, মানুষ এটা ভুলেই গেছে বলতে হবে। রাত তখন 3টা কি 3:30 বাজে, এর মধ্যে তার ঘুম ভেঙে যায়। উনি যাবেন ওয়াশরুমে, তো একাই চলে গিয়েছেন ওয়াশরুমে আর কি। তো গ্রামের ওয়াশরুমগুলো তো ঘরের সাইডে থাকে আর কি, বা উঠোনের একটা সাইডে থাকে, অ্যাটাচড থাকে না আর কি। আর রাজিয়া বেগম যথেষ্ট সাহসী একজন মহিলা, উনি নর্মালি রাত্রেবেলা বাইরে বের হওয়ার সময় কাউকে নিতেন না, একাই যেতেন ওয়াশরুমে। কিন্তু মূল সমস্যা সেটা না, সমস্যা হলো তিনি সেই রাতে ওই 3টা কি 3:30টার দিকে উঠে যে ওয়াশরুমে গিয়েছেন, ওয়াশরুম থেকে যখন ব্যাক করছেন উনি দেখেন পুরো উঠোনে অনেকগুলো বড়ই পড়ে আছে। তো রাজিয়া বেগম তো অনেক খুশি, উনি বড়ই কুড়াতে থাকেন। কিন্তু উনি ভুলেই যান যে এখন বড়ইয়ের সিজন না, গাছে একটা বড়ইও নাই। তাহলে এত রাতে এই বড়ই উঠোনে আসলো কিভাবে? ওই সময় কিন্তু ওনার এটা মনে আসে নাই। উনি বড়ই কুড়াতেন এবং প্রায় একটা বড় পাতিলের পুরোটা ভর্তি করে ফেলতেন বড়ই দিয়ে। রাতের বেলা তো আর কাউকে ডাকতেন না, ওই পাতিলটা ঘরের একটা কোণে রেখে দিতেন। সকালে উঠে পাতিল উনি ঠিকই পেতেন, কিন্তু পাতিলের মধ্যে একটা বড়ইও খুঁজে পেতেন না। এরকম পরপর 3-4 দিন হওয়ার পর বিষয়টি রাজিয়া বেগম তার স্বামী আবুল কালাম মিয়াকে জানান। এই আবুল কালামের আবার ঘুম ছিল মারাত্মক, সে ঘুম কাতুরে হিসাবে বেশ পরিচিত ছিল। মানে দিন দুনিয়া যদি ধ্বংস হয়ে যায় তার ঘুম সহজে ভাঙবে না, এমন ঘুম কাতুরে উনি। আবুল কালাম বলেন যে আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে ডাক দিবে এরপর থেকে। তখন ওনার স্ত্রী বলছেন, মানে রাজিয়া বেগম বলছেন যে তুমি তো ঘুম থেকে ওঠো না। তখন উনি বললেন যে না ঠিক আছে, আমি উঠবো, তুমি আমাকে ডেকো। এখন এই সিচুয়েশনে তো তাকে যেতেই হবে, উঠতেই হবে, ঘুম কাতুরে হলেও আর কি। আর ওনার হাজব্যান্ডও বলছিলেন যে তুমি এই ঘুম থেকে উঠে ওয়াশরুমে যাও, ফেরার সময় এই ভুলভাল এই সমস্ত দেখো আর ভুলভাল বলো, এগুলো বিশ্বাসযোগ্য না, কারণ এখন বড়ইয়ের সিজন না। সারা রাত ধরে বড়ই কুড়াও তুমি, এটা কি কোনো সুস্থ মানুষের কথা? এটা বলে আবুল কালাম বেশ হাসি তামাশা করতেন ওনার স্ত্রীর সাথে। কিন্তু রাজিয়া বেগম এই কথাটা তার শাশুড়িকে জানান। কারণ হচ্ছে এতক্ষণ ধরে বড়ই উনি তুললেন, এগুলো নাই। শুরুর দিকে উনি বিষয়টা ওইভাবে পাত্তা দেন নাই, চিন্তা করেছেন কেউ হয়তো বা চুরি করে নিয়ে গেছে বড়ই, শ্বশুরবাড়িতে কতজন আসে, তো এইটা উনি প্রথম দিকে বলেন নাই। কারণ উনি সন্তান সম্ভবা ছিলেন, উনি এটা নিয়ে বেশি কথাবার্তা বললে আবার কেউ মস্করা করতে পারে যে এই অবস্থাতেও তোমার বড়ই খাওয়ার লোভ গেল না। এই জন্য উনি প্রথম দিকে ওনার শাশুড়ি বা অন্য কাউকে কিছু বলেন নাই। কিন্তু যখন উনি দেখলেন যে নিশ্চয়ই এখানে অস্বাভাবিকতা রয়েছে, এরপরে মূলত ওনার শাশুড়িকে কথাটা উনি জানিয়েছিলেন। ওনার শাশুড়ি বিষয়টা শোনার সাথে সাথে বুঝতে পারলেন যে নিশ্চয়ই কোনো একটা ঝামেলা হচ্ছে। উনি দ্রুত একজন কবিরাজকে ডেকে নিয়ে আসেন, রাজিয়া বেগমের শরীরে ঝাড়ফুঁক করানো হয়। কিন্তু এই বউ এবং শাশুড়ি কেউই ওই কবিরাজকে ওই যে মাস 6 আগে ওই লম্বা ঘোমটা দেয়া এক বিশাল দেহী মহিলার কথা কিন্তু কবিরাজকে বলেননি, বা বলার কথা মনেও ছিল না। কেন ওনারা আসলে বিষয়টাকে তো গুরুত্ব দেন নাই, কেন ওই ঘটনা ঘটার পর তো কিছুই হয় নাই। এই কারণে হয়তো ভুলে গেছেন বা মনে থাকলেও বলেন নাই। এরপর থেকে অবশ্য রাজিয়া বেগম রাতে ওয়াশরুমে গেলে ওনার হাজব্যান্ডকে ডাকতেন না, জানতেন যে ওনার হাজব্যান্ডকে ডাকতে গেলেও 15 মিনিট লাগে তার ঘুম থেকে একটু স্বাভাবিক হয়ে উঠতে। এই জন্য ডাকতেন না, উনি ওনার শাশুড়িকে ডাকতেন, শাশুড়িকে নিয়ে যেতেন। তো কয়েকটা রাত আর কোনো সমস্যা হয়নি, সব কিছু ঠিকঠাক চলছিল। এর মধ্যে কি হয়, এই আবুল কালামের ছোট বোন, তার নাম হলো রাবেয়া। এই রাবেয়াও সন্তান সম্ভবা ছিলেন, তিনি শ্বশুরবাড়ি থেকে তার বাড়িতে চলে আসেন, মানে তার মায়ের বাড়িতে চলে আসেন। তো ওখানে তার একটা বেবি হয়। এদিকে রাত জেগে নতুন মা আর এই যে রাজিয়া বেগমের যিনি শাশুড়ি, তিনিও তো তার মেয়ের নতুন বাচ্চা আর তার মেয়ের সেবা করছিলেন। এখন রাজিয়া বেগম চিন্তা করছেন যে আমার শাশুড়ি তার মেয়ের সেবা করছে, তার মেয়ের বাচ্চা সেবা করছে, সারাদিন কষ্ট করে, আবার রাতের বেলা ডাকবো না, থাক ডাকবো না।
তো উনি ওয়াশরুমে যাওয়ার সময় রাতের বেলা আর শাশুড়িকে ডাকেন নাই। সব কিছু তো স্বাভাবিক চলায়, শাশুড়িকে আসলে ডাকার উনি প্রয়োজনও মনে করেন নাই। তো এক রাতের ঘটনা, রাজিয়া বেগম ওয়াশরুমে গিয়েছেন, উনি কিন্তু সাথে একটা আলো নিয়ে ঢুকেছেন। হঠাৎ করে বাইরে খচমচ খচমচ আওয়াজ উনি শুনতে পান। তো ওয়াশরুমের দরজার নিচে কিন্তু কিছুটা ফাঁকা জায়গা ছিল। উনি ওই একদম ওই ফাঁকা জায়গার ওইখানে, মানে দরজার ঠিক বাইরে কয়েক ইঞ্চি দূরে দেখতে পেলেন দুটো পা। তার মানে ওখানে কেউ দাঁড়িয়ে আছে। তবে এই পা কিন্তু মানুষের পায়ের মতো ছিল না, দেখে মনে হচ্ছে অনেকটা গরুর খুরের মতো পা, খুর রয়েছে পায়ে। আর বাইরে থেকে তার শাশুড়ির কণ্ঠে কথা বলছে যে, কিরে রাজিয়া, আর কতক্ষণ, বাইরে বের হ। রাজিয়া বেগম কিন্তু বুঝতে পেরেছিলেন যে বাইরে কোনো মানুষ দাঁড়িয়ে না। রাজিয়া বেগম ভয় পেয়েছেন কিন্তু সাহস হারালেন না। উনি বুঝতে পারলেন যে সাহস যদি এখন হারাই না, তখন কিন্তু নিশ্চিত আমার মৃত্যু হবে। উনি সাহস করে বললেন যে, কে তুমি, কি চাও? তখন আবার বাইরে থেকে বলছে, আরে দরজা খুলে বের হ, আমি তোর শাশুড়ি। তো উনি দরজা খুলে বের হয়েছেন। তখন উনি দেখেন অনেক লম্বা একটা মহিলার অবয়ব, শাড়ি পরা, চেহারা ভালো মতো বোঝা যাচ্ছে না। সেই মহিলা বলে ওঠে তখন, কিরে, আগে তো বড়ই চেয়েছিলাম, এখন কিন্তু বড়ই আমার প্রয়োজন নাই, এখন তোর বাচ্চাটাকেই আমার চাই। এই বলে বিকট এক হাসি দেয়। হাসি দিয়ে এমন জোরে দৌড় দিয়েছে, মনে হচ্ছে বাতাসের গতিতে দৌড় দিয়ে পাশে একটা পুকুর ছিল, পুকুরের পানিতে ঝাঁপ দিল, ঝপাস করে একটা শব্দ হলো, এরপরে সব কিছু মিলিয়ে গেল। উনি তো তাড়াতাড়ি গিয়ে ওনার শাশুড়িকে ডেকেছেন যে, মা, এই ঘটনা। ওনার শাশুড়ি উঠে যখন এটা শুনেছেন তখন তো বুঝতে পারলেন যে আবার শুরু হয়েছে কোনো একটা সমস্যা। পরের দিনই সেই কবিরাজকে ডেকে আনা হয়। কবিরাজ আবারও ঝাড়ফুঁক করে দিয়ে যান। এর 2 মাস পরে রাজিয়া বেগমের ডেলিভারি পেইন ওঠে। মূলত তার ডেলিভারি পেইন ওঠার সময় ছিল আরও 2 মাস পরে, কিন্তু 2 মাস আগে ডেলিভারি পেইন উঠেছে। সকাল থেকে সন্ধ্যা অবধি সেই ব্যথা ছিল। মাগরিবের পরের সময়টাতে গিয়ে রাজিয়া বেগম একটা পুত্র সন্তান জন্মদান করেন, কিন্তু সেই পুত্র সন্তান ছিল মৃত। আর আরও ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে, সেই বাচ্চার পা দুটো নাকি অনেকটা গরুর খুরের মতো ছিল। এই বিষয়টা জানাজানি হলে তো গ্রামের মধ্যে কানা ঘোষা শুরু হবে, অসম্মান হবে। এসব ভেবে সেই রাতের ভিতরে সেই শিশুটিকে দাফন করা হয় কোনো প্রকার গোসল, কাফন বা জানাজা ছাড়াই। আর তার পরদিন ভোরবেলা রাজিয়া বেগমকে তার বাপের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় কয়েক মাস থেকে আসার জন্য, যেন গ্রামে বলা যায় যে সে মূলত বাড়িতে গিয়েছে, প্রথম সন্তান মায়ের বাড়িতে হবে, এরপর সে চলে আসবে। পরে জানানো হয় যে রাজিয়া বেগম মৃত সন্তান প্রসব করেছেন। সত্য ব্যাপারটাই বলা হয়, আসলেই তো রাজিয়া বেগম মৃত সন্তান প্রসব করেছিলেন আর কি। তো এটা নিয়ে তো আর মানুষজন অত চিন্তাভাবনা করে নাই। তো এভাবেই মূলত ঘটনাটি চাপা পড়ে যায়। এর প্রায় 3 মাস পর রাজিয়া বেগমকে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি আনা হয়। সব কিছু আবারও স্বাভাবিকভাবেই চলছিল, দিনকাল ভালোই যাচ্ছিল। তো বেশ কিছুদিন পর আবার সমস্যা দেখা দেয়। সমস্যাটা কখন দেখা যায়? রাজিয়া বেগম যখন পুনরায় অন্তঃসত্ত্বা হন। ওনার গর্ভ যখন 4 মাসের, তখন উনি এক রাতে ওয়াশরুমে যাওয়ার জন্য বের হয়েছেন। আর উনি ওনার শাশুড়ি রুমের বাইরে থেকে শাশুড়িকে ডাকছেন আর কি। তো শাশুড়িও ওনার সাথে সাথে বের হয়েছেন আর কি, ওনার সাথে যাবেন আর কি, এগিয়ে দিয়ে যাবেন ওয়াশরুম পর্যন্ত। তো উনি তো জানতেন যে ওনার ছেলের বউ মাঝে মাঝে ওয়াশরুমে যাওয়ার জন্য ডাক দেয়, আর উনিও উঠে পড়েন আর কি। উনি তো বের হয়েছেন। রাজিয়া বেগম ওনার শাশুড়ির সাথে হাঁটা শুরু করেছেন ওয়াশরুমের দিকে। এখন হয় কি, এই উঠোনে নেমে ওয়াশরুমটা যেদিকে, ওই দিকে তো রাজিয়া বেগম যাবেন, কিন্তু তার শাশুড়ি কি হয়েছে, উল্টো দিকে যাচ্ছে, দ্রুত গতিতে উল্টো দিকে হেঁটে যাচ্ছে। উল্টো দিকে হলো ওই বড়ই গাছটা রয়েছে, বড়ই গাছের তলায় তার শাশুড়ি গিয়ে দাঁড়িয়ে আছে। আর সেখানে গিয়ে যে দাঁড়িয়ে আছে, রাজিয়া বেগমের দিকে পিঠ দিয়ে দাঁড়িয়ে রয়েছেন, ওভাবেই দাঁড়িয়েছেন, পেছন দিকে আর ঘুরে তাকাচ্ছে না। তো রাজিয়া বেগম তার শাশুড়িকে ডাকলে যে, ও মা, ওই দিকে কেন গেলেন? ওয়াশরুম তো এইদিকে, এদিকে যাবো তো, এদিকে আসেন। তখন ওই দিকে ঘুরেই রাজিয়া বেগমের শাশুড়ি হাসতে লাগলেন আর বললেন, চুপচাপ থাক, দেখছিস না
কত বড়ই পড়ে আছে, আমি এগুলো কুড়াবো। এই কথা রাজিয়া বেগম শুনে এমন ভয় পেয়েছেন তার বলার মতো না। আর রাজিয়া বেগম দেখলেন সত্যি উঠোনে অনেক বড়ই ছড়িয়ে ছিটিয়ে আছে। এই দৃশ্য দেখে রাজিয়া বেগম বুঝতে পারলেন যে আবার ভয়ঙ্কর কিছু হতে চলছে। উনি বিকট এক চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যান। চিৎকার শুনে উঠোনের আর এক প্রান্তে থাকা গরুর গোয়াল ঘরে ঘুমন্ত আবুল কালাম সাহেবদের কর্মচারী রবিউল উঠে আসে এবং সেও দেখতে পায় উঠান ভরা বড়ই। রাজিয়া বেগম অজ্ঞান আর রাজিয়া বেগমের শাশুড়ি ভয়ঙ্করভাবে হাসছে। রবিউল এটা দেখেও ভয় পায়। তো এটা দেখে আরও বেশি ভয় পায় সেটা হলো এই রাজিয়া বেগমের শাশুড়ি অনেকটা ব্যাঙের মতো লাফাতে লাফাতে বাড়ির উঠান পার হয়ে রাস্তার দিকে চলে যাচ্ছে। এটা তো একদম স্বাভাবিক না। এইবার রবিউল চিৎকার চেঁচামেচি শুরু করে এবং চিৎকার করতে করতে বাড়ির সবাইকে তো জাগিয়ে তুলেছে। আর রবিউল আরও বেশি অবাক হয় যে তার চিৎকার চেঁচামেচির পর দেখা গেল যে রাজিয়া বেগমের শাশুড়ি চোখ কসলাতে কসলাতে দরজা খুলে বের হয়ে আসছে। মানে উনি ঘুমাচ্ছিলেন। আবুল কালাম সাহেব ওনার স্ত্রীকে উঠোনে অজ্ঞান হয়ে পড়ে থাকা দেখতে পেয়ে দৌড়ে সেখানে যান। আর রবিউল বলে, চাচি আপনি ঘর থেকে বের হলেন কীভাবে? আমি এইমাত্র উঠানে তাহলে কাকে দেখলাম? লাফাই লাফাই কে গেল? আরও অবাক করার ব্যাপার হলো রবিউল বাড়ির ভেতরে গিয়ে সবাইকে ডেকে বের করে উঠানে এনে কিন্তু ওখানে মানে উঠোনে তো অনেকগুলো বড়ই ছড়িয়ে ছিটিয়ে থাকা সেও দেখতে পেয়েছিল আর কি, কিন্তু একটা বড়ইও তখন ছিল না। কিন্তু সে সবাইকে জানালো যে একটু আগে অনেক বড়ই এখানে পড়ে থাকতে দেখেছে। সবাই আতঙ্কিত হয়ে কোনো রকমে সেই রাতটা কাটালেন। সকাল হলেই রাজিয়া বেগমের আব্বা আম্মাকে খবর দেওয়া হয়। ওনারা আসলে সম্পূর্ণ ঘটনা জানানো হয়। এরপর দুই পরিবার মিলে আলোচনা করে দেবিদ্বার উপজেলার ধামতি নামক গ্রামের এক মাদ্রাসার বিখ্যাত মাওলানা সাহেবকে এনে বিষয়টা জানাবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর সেই হুজুরকে নিয়েও আসা হয়। উনি সবটা শুনে জিন হাজির করবেন বলে জানান। নির্দিষ্ট দিনে জিন হাজির করানো হয়। অনেক চেষ্টা করে জিনের কাছ থেকে তথ্য নেওয়া হয়। জিনটি জানায় যে রাজিয়া বেগমের উপর কালো জাদু করেছে রাজিয়া বেগমেরই আপন চাচি। রাজিয়া বেগমের বাবার সম্পত্তি পাওয়ার জন্য নিজের ছেলের সাথে রাজিয়া বেগমের বিয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু রাজিয়া বেগমের বাবা এতে রাজি ছিলেন না। এমনকি রাজিয়া বেগমের চাচাতো ভাই সেও রাজি না, রাজিয়া বেগমও রাজি না। কারণ হচ্ছে এই চাচাতো ভাই এবং রাজিয়া বেগম দুজনই ছোটোবেলা থেকে হেসে খেলে বড় হয়েছে। এই রাজিয়া বেগমও তাকে আপন ভাইয়ের মতো জানে, ওই চাচাতো ভাইও রাজিয়া বেগমকে আপন বোনের মতো জানে। এই কারণে মূলত তারা দুজনকে বিয়ে করতে রাজি ছিলেন না। সমস্যাটা সৃষ্টি করেছে হচ্ছে রাজিয়া বেগমের চাচি। লোভের বশবর্তী হয়ে সম্পত্তির লোভে তিনি এই কাজটি করতে চেয়েছিলেন, কিন্তু যখন দেখলো যে তার নিজের ছেলেও রাজি না, রাজিয়া বেগমও রাজি না, রাজিয়া বেগমের বাবাও রাজি না, তারপরে আর কী করা, কাজ তো আর হলো না, সম্পত্তি হাতছাড়া হয়ে গেল। রাজিয়া বেগমের সংসার নষ্ট করার জন্যই মূলত উনি এই ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় নিয়েছিলেন। ওই হুজুর টানা 3 দিনের প্রচেষ্টায় সেই জিনকে বোতলে বন্দি করেন এবং তার সাথে থাকা জিনদের মাধ্যমে তথ্য নিয়ে এই কালো জাদুর যে আলামতগুলো বিভিন্ন জায়গায় ছিল সেগুলো সংগ্রহ করে সেগুলোকে ধ্বংস করা হয়। এরপর রাজিয়া বেগমের যথাসময়ে স্বাভাবিকভাবেই একটি পুত্র সন্তান জন্ম হয়, একদম সুস্থ স্বাভাবিকভাবে। আর এই যে খাদিজা, এই খাদিজা হয়েছিল তার পরে, আর তার বড় ভাইয়ের নাম হচ্ছে জুনায়েদ। প্রিয় লিসেনার্স, এই যে বড়ই গাছের নিচে যেই অবয়বটা দেখা গিয়েছিল, এটি যে শুধু বড়ই তুলতে এসেছিল, পিছনে ঢিল মারার কারণে তার পিছু নিয়েছে, বিষয়টা এরকম না। মূলত ব্ল্যাক ম্যাজিক করেই এই ভয়ঙ্কর জিনটাকে চালান করা হয়েছিল। ঘটনার শুরুর দিকে কিন্তু মনে হতে পারে যে এটা হয়তো বা ওই কারণে হয়েছে, কিন্তু আসলে ব্যাপারটা শেষ দিকে আসলে বোঝা যায় ওই কারণে হয় নাই। এটা একদম পরিকল্পিত একটা ব্যাপার ছিল, রাজিয়া বেগমের ক্ষতি করার জন্য, সংসারটা ধ্বংস করার জন্য। এবং এই কারণে প্রথম সন্তানটা কিন্তু শেষ হয়ে যায়। তো যাই হোক, আল্লাহর অশেষ রহমতে রাজিয়া বেগম ভালো আছেন, সুস্থ আছেন, তার সন্তানাদিরা এখন ভালো আছেন। সেই এক সন্তান খাদিজা, যিনি এই ঘটনাটি ডক্টর তাহিয়া শারমিন সন্নাকে বলেছিলেন, আর সেই ঘটনাটি এখন আপনাদের সামনে আমরা উপস্থাপন করলাম। আশা করছি ঘটনাটি আপনাদের কাছে
ভালো লেগেছে আমি বলবো না, কারণ হচ্ছে এই ধরনের ঘটনা যখন আমরা শুনি একটি বিষয়ে হৃদয়টা খুব ভারাক্রান্ত হয়। তা হলো একটা মানুষ, তিনি ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় নিয়েছেন, তার মানে শয়তানের আশ্রয় নিয়েছেন। একটা মানুষ যখন ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় নেয় তখন কাউকে দিয়ে যদি কাজটা করান, তিনি তো কুফরি উচ্চারণ করলেন, তার তো ঈমান চলেই গেছে। এখন যেই লোকটি করালেন হয়তোবা উনি নামাজ কালাম পড়ছেন, কোরআন তেলাওয়াত করেন, তো উনি চিন্তা করছেন আমি তো আর কুফরি কালাম উচ্চারণ করিনি, করছে আর একজনে। কিন্তু প্রিয় লিসেনার্স, তার কারণেই তো আরেকজন মুখে উচ্চারণ করেছে। এই কারণে যিনি কুফরি কালাম করাবেন তার মুখে যদি উচ্চারণ নাও করেন, আরেকজনকে দিয়ে তো করাচ্ছেন, এরপরেও কিন্তু এই কুফরি কালামের গোনা আমল নামায় লিপিবদ্ধ হবে। এর থেকে বাঁচার কোনো সুযোগ নাই। আর এই ধরনের কাজ করলে ইসলাম থেকে খারিজ হয়ে যাওয়াটা এটা সর্বসম্মতিক্রমে স্বীকৃত। যদি আমাদের মধ্যে এই ধরনের কাজ আমরা কেউ করে থাকি, এখনও যদি তওবা না করে থাকি, তাহলে আমাদের উচিত দ্রুততম সময়ের মধ্যে তওবা করে নেওয়া এবং এই ধরনের কাজ থেকে সম্পূর্ণরূপে নিজেকে বের করে আনা। আল্লাহ আমাদেরকে বুঝ দান করুন এবং এই ধরনের কাজগুলো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজতে রাখুন। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, ফিরে এলাম প্রিয় লিসেনার্স আমাদের 135তম এপিসোডের নতুন আরও একটি ঘটনায়। এখন যার ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করব, ওনার ঘটনা এর আগেও আমরা প্রচার করেছি, তবে এবারের ঘটনায় উনি ওনার নামটা প্রকাশ করতে নিষেধ করেছেন। ওনার বাড়ি গাজীপুর জেলার সদর উপজেলাতে। ঘটনার সংশ্লিষ্ট কিছু স্থান এবং ব্যক্তি উনি স্পর্শকাতর মনে করেছেন, এই কারণেই এগুলো উনি প্রকাশ করতে নিষেধ করেছেন। আর এ সমস্ত কারণগুলোর আলোকেই ওনার নামটি এবারের মতো আমাদেরকে বলতে নিষেধ করেছেন বলে আমরা বললাম না। তো চলুন ঘটনাতে চলে যাই। মূলত ওনার চোখের সামনেই ওনার বন্ধুর সাথে ঘটে যাওয়া একটা রোমহর্ষক ঘটনা ঘটে যায়, যার সাক্ষী উনি সহ আরও 17 জন। তো ওনার বন্ধুর নাম হচ্ছে ইসলাম। পুরোপুরি নামটা আমরা বললাম না, অংশবিশেষ বললাম। তো চলুন ঘটনাটি আসলে কী ছিল সেটা জানি। 2019 সালের দিকের ঘটনা। ওনারা এসএসসি পরীক্ষা শেষ করার পর সিদ্ধান্ত নিলেন 40 দিনের জন্য তাবলিগে যাবেন, মানে এক চিল্লা দেবেন। তো ওনার যে নিজ জেলা গাজীপুর, তো ওনার বাড়ির কাছে একটা বড় মসজিদ রয়েছে, স্থানীয়ভাবে সেটাকে বড় মসজিদ বলে। সেই বড় মসজিদের যিনি প্রধান হুজুর, ওনার সাথে পরামর্শ করে ঠিক করা হলো যে ওনারা তাবলিগ জামাতে যাবেন দিনাজপুর জেলাতে। ওখানে তো মার্কাজ মসজিদ রয়েছে, সেখান থেকে মূলত ঠিকঠাক করা হয়। তো ওভাবেই ফাইনালি ঠিক হয়েছিল আর কি। তো দিনাজপুর জেলায় ওনারা যান। যে উপজেলায় গিয়েছিলেন সেই উপজেলার নাম হচ্ছে বিরল, এবং ওই উপজেলার যে গ্রামে গিয়েছিলেন সেই গ্রামের নামটা উনি বলেছেন, সঙ্গত কারণ আমরা বলছি না। তো ওনাদের ওই তাবলিগ জামাতের টোটাল যেই টিম মেম্বাররা ছিলেন এই সংখ্যাটা ছিল হচ্ছে 18 জন। একজন আমির আর একজন সহকারী আমির সহ মোট 18 জন ছিলেন। তো মার্চ মাসের 10 তারিখ দুপুর 3টার আগে সান্তাহার রেলওয়ে স্টেশন থেকে ওনারা দিনাজপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন সবাই। তো পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে গেল। তো ওনারা দিনাজপুরের যে মার্কাজ মসজিদ ওইখানে ছিলেন আর কি। তো পরের দিন সকাল 9টার দিকে ওনারা রওনা হলেন ওনাদের গন্তব্যে। তো ওখানে তো কয়েকটা মসজিদে ওনারা থাকবেন। প্রথম যে মসজিদে আর কি আসলে ওনারা ছিলেন, সেখানে গিয়ে 12টার আগে ওনারা পৌঁছেছেন আর কি, দুপুর 12টার আগেই। তো ওই মসজিদে প্রথম 3 দিন আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে, কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। এরপরে ওনারা দ্বিতীয় মসজিদে যান, দ্বিতীয় মসজিদে 3 দিন, সেখানেও ভালো কেটেছে। ওই 6 দিন কোনো ধরনের কোনো সমস্যা নাই, অ্যাজ ইউজুয়াল যেটা সেরকমই ছিল আর কি। তো 3 নম্বর মসজিদে যখন যান, তো ওই মসজিদে যাওয়ার পর ওই জায়গাটা বেশ একটু নির্জন, বেশ গা ছমছমে ছিল আর কি আশপাশটা। তো ওই গ্রামের প্রবেশ পথের শুরুতেই
রাস্তার এক পাশে 4 থেকে 5টি ছোট বড় দোকান রয়েছে। এর এক পাশে মাঝারি একটা পুকুর, মানে মাঝারি সাইজের, আর পুকুরের পার ঘেঁষে ছোট একটা মন্দির রয়েছে। আরেকটু সামনে এগুলে আর একটা ছোট বাঁশঝাড়, আর বিপরীত পাশে যে পুকুরের কথা বলেছি তার সাথে লাগানো ছিল একটি লিচু বাগান। দিনাজপুরে তো অনেক লিচু বাগান রয়েছে, দিনাজপুরের লিচু বিখ্যাত, অনেক জায়গায় এরকম বাগান দেখা যায় আর কি দিনাজপুরে। তো ওনাদের মসজিদের 3 পাশেই ঘরবাড়ি রয়েছে। তো বলে রাখা ভালো, মসজিদের বাম পাশে লাগানো আবার একটি পুকুর। সেই মসজিদে ওনাদের পৌঁছাতে আনুমানিক সকাল 8:30টার মতো বাজে। তো ওনারা সবাই নিজের জিনিসপত্র গুছিয়ে নিয়ে 10 থেকে 12 জন নাস্তা করার জন্য ওনারা দোকানে গিয়েছেন। তো নাস্তার এক পর্যায়ে দোকানদার বলল যে, বাবা তোমরা তাবলিগ এসেছো তো, তাই না? তো ওনারা বললেন জি। তখন ওই দোকানদার বলল যে, সন্ধ্যার পরে খুব দরকার ছাড়া বের হওয়ার দরকার নেই। ওনারা চিন্তা করেছেন হয়তো বা এখানে চোর ডাকাতের ভয়টয় আছে, এই জন্য এই ধরনের কথা বলেছেন আর কি। তো ওনারা বের হবেন না খুব বেশি দরকার ছাড়া, কিন্তু এটা প্যারানর্মাল কোনো ইঙ্গিত ছিল এটা আসলে ওনারা বুঝতে পারেন নাই। তো ওনারা ওখানকার বিল পরিশোধ করে দিয়ে সবাই মসজিদে চলে আসেন। তারপর অজু করে তাবলিগের নিয়ম অনুযায়ী যেই সময় মাফিক যে আমলগুলো রয়েছে সেগুলো ওনারা করতে শুরু করেন। এরপর বেলা 11টার দিকে আমির সাহেব সহ আরও 3-4 জন দুপুরের খাবার রান্নার কাজ শুরু করেছেন। বাকি সবাই বিভিন্ন আমলে ব্যস্ত। এসব ব্যস্ততার মধ্যে আর কেউ খেয়াল করেনি যে তাদের সাথে থাকা যে ইসলাম যে ছেলেটা, এটা বাইরে চলে গেছে। তো যাই হোক, আনুমানিক জোহরের আজানের 10 থেকে 15 মিনিট আগে হঠাৎ করে সে মসজিদে ফিরে আসে, কিন্তু বেশ স্বাভাবিকই ছিল সে। তারপর রান্না শেষ করে সবাই গোসল করে জোহরের নামাজ আদায় করতে দাঁড়িয়ে গিয়েছেন। আর ওই ইসলাম আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন তার পাশেই দাঁড়িয়েছিল আর কি। ফরজ নামাজ শুরু হলো। প্রথম রাকাতে কোনো সমস্যা হয়নি, কিন্তু বিপত্তি শুরু হয় দ্বিতীয় রাকাতে। এমন হয় না যে আমরা একসাথে নামাজে দাঁড়ালে একজনের শরীরের সাথে আরেকজনের শরীর স্পর্শ হয়ে যায়, ঠিক ওনার বেলাও এমনটাই হলো। হঠাৎ করে ইসলামের বাম হাতের সাথে ওনার ডান হাতের স্পর্শ হতেই ওনার শরীরে এক ধরনের খুবই হিমশীতল শিহরণ বয়ে যায়। মানে হচ্ছে স্পর্শটি এতটা ঠান্ডা ছিল যে এটা বলে বোঝানোর মতো না। একটা মানুষের শরীর এত ঠান্ডা কোনোভাবেই হতে পারে না। তবে তৃতীয় রাকাতে এই ইসলাম ছেলেটা দাঁড়ানো অবস্থায় নাকি হালকা একটু কেঁপে উঠেছিল, যেটা পাশে দাঁড়িয়ে থাকা আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন তিনি ভালোই অনুভব করতে পেরেছিলেন। তো যাই হোক, শেষ রাকাতের শেষ বৈঠকে যখন ডান দিকে সালাম ফিরিয়ে বাম দিকে সালাম ফেরানোর জন্য ঘাড় ঘুরিয়ে কেবল সালাম ফিরিয়েছেন, অর্থাৎ নামাজ শেষ করেছেন, ঠিক তখনই হঠাৎ করে উনি অনুভব করেন ওনার ডান পায়ের উপরে, মানে ডান রানের উপর ধপাস করে ভারী কিছু একটা পড়ল। খুব ব্যথা পেয়েছিলেন। আর তাকিয়ে দেখেন যে ওনার পাশে দাঁড়িয়ে থাকা যে মানে ইসলাম ছেলেটা আর কি, সে পড়েছে। মতো অজ্ঞান হয়ে ঠাস করে পড়ে গেছে মাথার উপরে, মানে মাথা দিয়ে পড়ে গেছে আর কি পায়ের উপরে। তো ওই কারণেই ব্যথা পেয়েছিলেন। যেহেতু নামাজ শেষ, তাই মুসল্লিরা তখনও মসজিদে ছিল। সবাই বলাবলি শুরু করে, কী হয়েছে কী হয়েছে। আমির সাহেব হয়তোবা কিছুটা বুঝেছিলেন কি না এটা আসলে অনেকেই বুঝতে পারেন নাই যে উনি কিছু বুঝছিলেন নাকি। তো যাই হোক, উনি অন্যদেরকে কথা কাটিয়ে বলেন ও একটু অসুস্থ, তো এই জন্য এরকমটা হয়েছে। আর আমির সাহেব তাবলিগ জামাতের অন্য সাথীদেরকে বললেন যে একে সাইডে নিয়ে যাও। তো ওনারাও এই ইসলামকে সাইডে নিয়ে গিয়ে শুইয়ে দিলেন। মুসল্লিরা চলে যাওয়ার পর আমির সাহেব বললেন যে যেটা দোয়া কালাম জানো সবাই পড়ে ওকে ঝাড়ফুঁক শুরু করো। সবাই এটা শুরু করলেন। একটু পরে তার জ্ঞান ফেরে। এরপর ওর শরীরে হাত দিয়ে বোঝা গেল ওর শরীরে প্রচণ্ড জ্বর। তো ওখানে তো আমির 2 জন ছিলেন, একজন সহকারী আমির আর একটা প্রধান আমির। তো সহকারী আমির যিনি ছিলেন উনি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত একজন কর্মকর্তা ছিলেন। তো সেনাবাহিনীতে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ তো ওনারা পেয়েছেন। এর মধ্যে বেসিক মেডিকেল যে ট্রেনিংটা আর কি, এইটা আবার ওনার জানা ছিল। এটা উনি একজন অফিসার হিসাবে এই ট্রেনিংটা বা এই কোর্সটা উনি করেছিলেন। তাই এই ধরনের চিকিৎসা সম্পর্কে ওনার বেশ ভালোই অভিজ্ঞতা ছিল। তো জ্বরের অবস্থা দেখে উনি বললেন যে ঠান্ডা পানি দিয়ে ওকে গোসল করাও। তো ওনারা সেটাই করেন। 8 থেকে 10 লিটার পানি ধরে এমন একটা বালতি দিয়ে 3 থেকে 4 বালতি পানি দেখে গোসল করার পর শরীর মুছে দিয়ে আবার শোয়ানো হলো। এবার জ্বর হালকা কমেছে, আবার ছেলেটা ঘুমিয়ে পড়ে।
এরপর ওনারা যখন খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, সব কিছু রেডি করা হলো। আর তাবলিগ জামাতে খাওয়ার সিস্টেমটা এটা আমরা অনেকেই জানি, বড় একটা প্লেটে 4-5 জন মিলে একসাথে খান আর কি। তো ওনারা যখন খাবার খেতে বসেছেন, ওনাদের ওই দিনের খাবার ছিল, মানে ওই বেলার খাবার ছিল মুরগির মাংস আর ডাল। মানে হাতটা মাত্র প্লেটে রেখেছেন ওনারা খাবার খাওয়ার জন্য, ঠিক তখনই মুহূর্তের মধ্যে ওই ইসলাম ছেলেটা ঘুম থেকে উঠে দ্রুত এসে ওই খাবারের ওই সাথে বসে পড়ে। আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন উনি এবং ওনার ভাতিজা দুজনেই কিন্তু গিয়েছিলেন, আর তার বন্ধু ইসলাম তো গিয়েছিলেনই। তো উনি এবং ওনার ভাতিজা এবং আরও 2 জন যে প্লেটে বসেছেন সেই প্লেটের কাছে ইসলাম চলে আসে নিমিষের মধ্যেই। হঠাৎ করে এইভাবে আসা দেখে ওনারা তো হতভম্ব হয়ে যান এবং এত দ্রুত গতিতে এসে ঠাস করে বসে পড়েছে, ওনারাই ভয় পেয়েছেন দিনের বেলাতেই। ছেলেটার এই অস্বাভাবিক অবস্থা দেখে আমির সাহেব সকলকে ইশারা করে বললেন যে সে যেটা করতে চায় করতে দাও। অন্যরা তো সবাই বড় বড় চোখ করে তার কার্যকলাপ দেখা শুরু করেছেন। প্রথমত সেই প্লেটে খাবার ছিল 4 জনের। ছেলেটা কি করলো, এক হাত দিয়ে 2 থেকে 3 লোকমা খাবার মুখে পুরল। ঠিক তারপরে শুরু হলো এক অদ্ভুত দৃশ্য। ছেলেটা 2 হাত দিয়ে খাওয়া শুরু করলো। এমনভাবে খাচ্ছে লক্ষ্য করা গেল মুখের দুপাশ দিয়ে লালা পড়ছে। এইভাবেই সকলের খাবার সে একাই শেষ করে দিল। খাওয়া শেষ করে পাশে রাখা ছিল 6 থেকে 7 লিটার পানির একটা বালতি। সে কী করলো, তার মাথাটা ওই বালতির মধ্যে ঢুকিয়ে দিয়ে সব পানি খেয়ে ফেললো, আর হাত মুখ পরিষ্কার না করেই আবার গিয়ে শুয়ে পড়লো, আর সাথে সাথে ঘুমিয়ে পড়লো। এসব ঘটনা দেখে ওনারা তো একে অপরের দিকে তাকাচ্ছেন, আর সবাই ভয়ে ঘেমে একদম নাজেহাল অবস্থা। এরপর আমির সাহেব বললেন যে সবাই খেয়ে নাও। অন্যরা যারা ছিলেন তাদের সাথে এই 4 জন আবার খাবার একটু ভাগাভাগি করে খান, কারণ এই 4 জনের খাবার তো এই ইসলাম ছেলেটা একাই শেষ করে ফেলেছে। এই ভয়ানক দৃশ্য দেখার পর কারো আসলে খাওয়া ওইভাবে হচ্ছিল না, মানে গলা দিয়ে খাবারই নামছিল না, এমন একটা অবস্থা। তারপরেও কষ্ট করে ওনারা তাড়াতাড়ি করে যৎসামান্য যা খাবার খেতে পেরেছেন সেটা খেয়ে নিলেন। তারপর সব কিছু পরিষ্কার করে গুছিয়ে রাখা হলো। এরপরে 15 থেকে 20 মিনিট কেটে গেল। তখন ওই ইসলাম ছেলেটার জ্ঞান ফিরল। জ্ঞান ফেরার পর আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন তাকে বললেন যে বন্ধু, আমার তো খুব ক্ষুধা লেগেছে। এই কথা শোনার পর সবাই তো অবাক। 15-20 মিনিট আগে যে ছেলেটা 4-5 জন মানুষের খাবার একাই খেয়ে ফেললো, এখন নাকি তার ক্ষুধা লাগছে। এও কি বিশ্বাস করতে হবে? তো যাই হোক, সোহাগ নামে ওখানে একজন ছিলেন। তো তাকে বলা হলো যে প্লেটে করে খাবার নিয়ে আসতে। তো খাবার নিয়ে আসা হলো। খাবারটা সে স্বাভাবিকভাবেই খেয়েছে। এরপর আনুমানিক আসরের ওয়াক্তের আগ মুহূর্তে, মানে বিকাল 4:15 কি 20 এরকম হবে আর কি, ওই এলাকার একজন জিম্মাদার যিনি ছিলেন, তো তিনি আমির সাহেবকে ফোন করে বললেন যে মানে তাকে ফোন করে বলা হলো যে এক সাথী ভাই খুবই অসুস্থ। কথা শুনে উনি খুব তাড়াতাড়ি একজন ডাক্তার নিয়ে আসলেন অল্প সময়ের মধ্যেই। বলে রাখা ভালো, ডাক্তার আসেও কিন্তু ডাক্তার আসার আগেও ওই ইসলাম ছেলেটা কিন্তু স্বাভাবিক ছিল, কিন্তু ডাক্তার যখনই মসজিদের দরজায় পা রেখেছেন ঠিক তখনই ইসলাম ছেলেটা সবাইকে অবাক করে দিয়ে হঠাৎ করে ডাক্তারের নাম ধরে বলে, হ্যাঁ রে তুই এখানে কি করিস? তারপরও ডাক্তার যখন তাকে দেখার জন্য কাছে আসছিল তখন হঠাৎ করে ডাক্তারের বাবার নাম ধরে বলে, এই তুই অমুকের ছেলে না? তোর একটা ছোট মেয়ে আসে না? মেয়ের জন্য কি তোর মায়া নাই? যা ভাগ এখান থেকে ভাগ। ডাক্তার অবস্থা বেগতিক দেখে কোনো মতে কিছু ওষুধ লিখে দিয়ে তাড়াতাড়ি করে চলে যায়। তবে ওই দিন গুরুতর কোনো সমস্যা হয়নি। এবার আসি দ্বিতীয় দিনের ঘটনায়। ওই মসজিদের যিনি ইমাম সাহেব ছিলেন তিনি অনেক বয়স্ক ছিলেন, 80-র উপরে বয়স ছিল। তো ওনাদের এই সমস্যা দেখে উনি নিজে থেকে বললেন যে আচ্ছা মাগরিবের পরে কিছু জিনিস আনবেন। তো তার কথা মতো কিছু জিনিস আনা হলো বাজার থেকে। তো উনি যেগুলো আনতে বলেছিলেন 1 কেজি দুধ, তারপরে বিচি কলা, তারপরে চিনি 250 গ্রাম, তো এরকম কিছু কিছু জিনিস আর কি আসলে আনতে বলে। তার মধ্যে একটা ছিল রক্ত জবা ফুলের পাপড়ি। তো ওনারা মাগরিবের নামাজ শেষ করে যখন নিজেরা বসেছেন তখন তাদেরকে বলা হলো যে দ্রুত শরীর বন্ধ করে ফেলো। যে যার মতো শরীর বন্ধের দোয়া পড়ে শরীর বন্ধ করে ফেলেন। ওনাদের আবার এক বন্ধু পারতো না এটা পড়তে, আর একজন হাফেজ সাথী ভাই ছিল, উনি আবার বিভিন্ন দোয়া পড়ে তার শরীরটা বন্ধ করে দেন আর কি।
এরপর দুধ, কলা, চিনি আর রক্তজবা ফুলের পাপড়ি একসঙ্গে একটি বাটিতে মিশিয়ে নিয়ে যখনই ইসলামের শরীরে লাগানো হলো, ঠিক তখনই ঘটল শরীরের লোম দাঁড়িয়ে যাওয়ার মতো একটি ঘটনা। হঠাৎ করে মসজিদের ইলেকট্রিসিটি চলে গেল, অথচ জানালা দিয়ে দেখা যাচ্ছে যে চতুর্দিকে সব বাড়িতে লাইট জ্বলছে। 5 থেকে 7 সেকেন্ডের মতো মসজিদে ইলেকট্রিসিটি ছিল না। কেন হঠাৎ করে এই ইলেকট্রিসিটি চলে গেল, এটা কিন্তু একটা রহস্য রয়ে গেল। তো যাই হোক, ওখানে তার উপর রুকিয়া করা হয়। আর হঠাৎ করে এই 5 থেকে 7 সেকেন্ডের মধ্যে যে ইলেকট্রিসিটি ছিল না, তো এক সাথী ভাই, তার নাম হলো অভি, সে এতটা ভয় পেয়েছিল যে 2 দিন জ্বর ছিল এই ভয়ের কারণে। তবে আল্লাহর রহমতে ওই দিন রুকিয়া করার পর ওই ইসলাম নামক ছেলেটার কোনো সমস্যা হয়নি। তৃতীয় দিনও আল্লাহর রহমতে সুস্থ ছিল। একটা মসজিদও 3 দিন করে থাকে। 3 দিন হয়ে যাওয়ার পর ওনারা চতুর্থ মসজিদের উদ্দেশ্যে রওনা দিলেন। চতুর্থ মসজিদের বর্ণনাটা একটু দেয়া যাক। মেইন রোডের পাশ ঘেঁষে ঘরবাড়ি আর মসজিদ। মসজিদের পেছনের দিকে ফাঁকা মাঠ, মূলত এটা একটা বিল ছিল। মসজিদের সাথে লাগানো ছিল একটা কবরস্থান। তো প্রথম দিনটি ছিল শুক্রবার, আল্লাহ তাআলার রহমতে সব কিছু ভালোভাবেই হয়েছিল। তো রাত তখন আনুমানিক 10টা কি 10:30 এরকম। তাড়াতাড়ি তো ঘুমিয়ে পড়ে তাবলিগে, যেটা হয় আর কি, যেহেতু তাহাজ্জুদের সময় ওঠে, সবাই তাহাজ্জুদের নামাজ পড়ে, আমল করে। তো রাত 10টা 10:30টার দিকে একসাথে সবার ঘুম ভেঙে যায় একটা অদ্ভুত শব্দে। শব্দটি এরকম ছিল যে কেউ যদি ফিস ফিস করার থেকে একটু জোরে বেশি, মানে জোরে কথা বলে না, তো ওই রকম যেরকম শোনা যায় ওই রকম শব্দটা শোনার পর সবাই বুঝতে পারে যে বলা হচ্ছে আমাকে ডাকছে, ওরা আমাকে নিয়ে যেতে চায়। মসজিদটা আসলে খুব বেশি বড় ছিল না, দরজা ছিল 3টি, আর 3টি দরজায় নাকি 3টা অবয়বটাকে ডাকছিল। তো এই কথা শুনে ওনারা তো ভয়ে শেষ, সর্বনাশ, এখন কি হবে। তারপর আমির সাহেব সকলকে আয়াতুল কুরসি পড়তে বললে ওনারা এটা পড়া শুরু করেন। আর এটা পড়ে কেউ কেউ আবার গ্লাসে ফু দিয়ে সেই পানিটা এই ইসলামের গায়ে ছিটিয়ে দিচ্ছিলেন, এমনকি খাইয়েও দিলেন। এরপর সে একটু সুস্থ অনুভব যখন করলো, একে একে ঘুমিয়ে পড়ল। এরপর আর কোনো ধরনের কোনো সমস্যা কিছু সময়ের জন্য হচ্ছিল না, ওনারাও শুয়ে পড়েন। কিন্তু রাত আনুমানিক 12টা কি 12টার কিছু সময় পরে ঘটে আরও একটি ভয়ঙ্কর ঘটনা। ওই ইসলাম সেটার পাশে 2 বন্ধু শোয়া ছিল। একজন উঠে ডাকাডাকি শুরু করে, এই সবাই ওঠো, সবাই ওঠো। এ কথা শোনার পর সবাই তো ধর্ম করে উঠে বসছে। ওই ছেলেটা বলছে যে এই ইসলামকে মনে হচ্ছে কেউ টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এই কথা শুনে সবাই তো একদম ভয়ে অবস্থা খারাপ। এই রাতের বেলা মসজিদের ভেতর থেকে টেনে নিয়ে যাচ্ছে, এটা কিভাবে সম্ভব। তারপর সকলেই দেখে ওই মসজিদের মাঝখানে যে দরজা, এই দরজা দিয়ে কেউ যেন এই ইসলামকে পা ধরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। সকলে মিলে তাকে টেনে ধরে, দোয়া দুরূদ পড়তে থাকে। একটা পর্যায়ে মনে হলো সেই জিনিসটা তাকে ছেড়ে দেয়। আল্লাহর অশেষ রহমতে কোনো মতে তার রাতটা পার করে। এরপর গ্রামের একজন মধ্যবয়স্ক একজন লোক ওনাদের কাছে সেই ধরনের তথ্য যখন শোনে, তখন তিনি একটা খবর দিলেন। তো উনি বললেন যে এই গ্রামে একজন পুরোহিত রয়েছে, তার নাম হচ্ছে হারাধন। যতদূর মনে পড়ে তার নাম হারাধন আর কি, আমাদেরকে বলেছেন আর কি। তো উনি এই ধরনের সমস্যার সমাধান করে। তবে ওই মধ্যবয়সী লোকটি বলেছিলেন যে এই ছেলেটার যে সমস্যা হয়েছে, যেহেতু মসজিদের মধ্যে ঢুকে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে, নিশ্চয়ই এটা খুব শক্তিশালী কোনো একটা বিষয়ের কাজ। এটা সাধারণ ঝাড়ফুঁকে যাওয়ার সম্ভাবনা খুবই কম। এই জন্য ওই লোকটার কাছে যাও, ওই লোকটা অনেক কিছু জানে। মসজিদ থেকে ওই দিকটা যেতে মোটামুটি 20 থেকে 25 মিনিটের পথ ছিল পায়ে হেঁটে। আর ওনাদের সাথে যে বড় ভাই ছিলেন, সব মিলিয়ে প্রায় 5 জন ওই পুরোহিতের বাড়িতে গিয়েছেন। রাত তখন আনুমানিক 9টা হবে, মানে রাতের বেলায় কিন্তু গিয়েছেন। রাত ছাড়া উনি কোনো কাজ করেন না, এই জন্য রাতের বেলা গিয়েছেন। দিনের বেলা গিয়ে আসলে কোনো লাভ হয় না। দিনের বেলা গেলেও বলে দেন তোমরা সন্ধ্যার পরে আসো। তো যাই হোক,
ওই বড় ভাই মেইন গেটের দরজায় 2-3 বার টোকা দিলেন এবং কাকা কাকা বলে ডাকছে, একটু পরে দরজা খুলে দিল। তাদেরকে ভেতরে নিয়ে যাওয়ার পরে দেখা গেল ধুতি পরে খালি গায়ে একটা লোক বের হয়ে আসলেন। ওনারা তাকে শুভেচ্ছা জানালেন আর কি। তখন উনি বললেন যে বাবু, তোমরা তো তাবলিগের লোক, তোমরা যে আসছো, ঠিক আছে, তোমরা আসছো, নিজেকে সম্মানিত বোধ করছি। আমি যতটুকু জানি আমি সর্বোচ্চ চেষ্টা করব তোমাদেরকে সাহায্য করার জন্য। এখন কি হয়েছে বিস্তারিত বলো। তখন সব কথা যখন খুলে বলা হয়, তখন ওই পুরোহিত কিছু জিনিসপত্র পরের দিন নিয়ে যাওয়ার কথা বললেন। এই জিনিসগুলোর মধ্যে ছিল 3টা কূপের পানি, পুরনো মধু, নতুন মধু হলে হবে না, পুরনো মধু হইতে হবে, মোমবাতি সহ আরও কিছু জিনিস। তো কূপের পানির কথা মনে পড়তেই তো ওনারা ভয় পেয়েছেন যে এইখানে তো ওনারা কেউ স্থানীয় না, তো এইখানে ওই কূপ পাবেন কোথায়। তখন উপস্থিত যেই বড় ভাই ছিলেন বললেন যে ভাই, তোমাদের কোনো টেনশনের কিছু নাই, কূপ কিছু কিছু বাড়িতে আছে, চলো। এরপর ওনারা 3টা কূপের পানি সংগ্রহ করতে পেরেছিলেন। তো এর মধ্যে ওনারা 2 নম্বর মসজিদে যেখানে ছিলেন আর কি, মানে দিনাজপুরে আসার পর বিরল উপজেলার প্রথম মসজিদ পার হওয়ার পর 2 নম্বর মসজিদে যেখানে ছিলেন 3 দিন, ওই মসজিদের পাশের বাড়িতে একটা কূপ ছিল। আর পুরোহিত মশাই বলেছিলেন যেই কূপের পানি নেওয়া হবে আর কি, তো ওই কূপের বাড়ির, মানে যার বাড়ির আর কি, যদি না দিতে চায় সেক্ষেত্রে ওই পুরোহিতের নাম যেন বলে যে হারাধন কাকা পাঠাইছেন, তাহলে আর না করবে না। তো এইভাবে কিন্তু ওনারা কূপের পানি সংগ্রহ করেন আল্লাহর রহমতে। এরপর এগুলো নিয়ে সেই পুরোহিতের কাছে ওনারা যান। তো পুরোহিত তার মতো করে, আসলে উনি ওনার মতো করে রিচুয়ালগুলো করছিলেন। যে কয়েকটা কূপ থেকে পানি আনা হয়েছে এর মধ্যে একটা কূপ ছিল একটা জমিদার বাড়ির মতো কোনো একটা বাড়ির। ও বাড়িতে খুব অল্প কিছু লোক বসবাস করতো আর কি। তো যাই হোক, এই সবগুলো শেষ করে, এটা কিন্তু নিতে হবে আবার রাতের বেলা, সন্ধ্যার পর থেকে কাজ শুরু করতে হবে। এই সব কিছু কালেক্ট করতে রাত 12টা পার হয়ে গিয়েছিল। এরপর আবার সেই পুরোহিত মশাইয়ের কাছে নিয়ে যাওয়া হয়। তো উনি সব কিছু দিয়ে একটা রিচুয়াল করেন। এই জিনিসগুলো দিয়ে তাকে গোসল করাতে হবে এটা বলে দেন, এবং বলে দিলেন যে এই জিনিসগুলো দিয়ে তাকে গোসল শুধু করালেই হবে না, এই পানিগুলো খাইয়ে দিতে হবে। আর একটা ঘি পরে দিয়েছিলেন, এই ঘিটা শরীরে মাখিয়ে দিতে হবে। তো এইটা করার পরপরই আল্লাহর রহমতে ইসলাম ছেলেটা সুস্থ হয়ে গেলেও শারীরিকভাবে খুবই দুর্বল ছিল, আল্লাহর রহমতে সুস্থ হয়ে গিয়েছিল। তবে এই জিনিসটা কিভাবে তার উপর আক্রমণ করলো, কি হয়েছিল, এই বিষয়টা আমরা ঘটনায় পাইনি, এটা অসমাপ্ত থেকে গেল। তো এই জিনিসটা জানতে পারলে হয়তো আরও ভালো হতো যে কিভাবে এই ইসলাম ছেলেটা এই সমস্যায় পড়লো, সে কি এমন করেছিল যার ফলশ্রুতিতে তার সাথে এই ধরনের ভয়ের ঘটনা ঘটলো। এমনকি মসজিদের ভেতরে ঢুকে আক্রমণ করছে, তার পা ধরে হির হির করে টেনে নিয়ে যাচ্ছে। এই ধরনের ঘটনা যদি ঘটে মসজিদের মধ্যে, তাহলে মানুষ কতটা আতঙ্কিত হতে পারে। আর একটা ব্যাপার হচ্ছে যে ওনারা সেই দিনাজপুরে গিয়েছেন। দিনাজপুর কিন্তু কম দূরে না, অনেক দূরে। গাজীপুর থেকে দিনাজপুর উত্তরবঙ্গের একটা জেলা। তো ওখানে গিয়ে যদি এই ধরনের বিপদে কেউ পড়ে, স্বাভাবিকভাবেই মানুষ তো ভয় পাবেই, আর ওনাদের ক্ষেত্রেও সেটার ব্যতিক্রম হয়নি। যাক, আল্লাহর রহমতে সুস্থ হয়ে গিয়েছেন, এটা সবচেয়ে বড় কথা। আল্লাহ কার মাধ্যম দিয়ে যে মানুষকে শেফা দান করবেন এটা আমরা কেউ বলতে পারি না। তবে যেটাই আমরা করি না কেন, আমরা এটা খেয়াল রাখবো যে আমরা যেই পদ্ধতিটা অবলম্বন করব সুস্থ হওয়ার জন্য, অবশ্যই সেটা যেন শরিয়াসম্মত হয়, এর মধ্যে শিরক মিশ্রিত না থাকে, এবং শরিয়াসম্মত যে রুকিয়াগুলো সেগুলো আমরা করার চেষ্টা করব। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে শেফা দান করবেন। প্রিয় লিসেনার্স, এমন অনেক মানুষ রয়েছে, বিভিন্ন ধর্মের মানুষ রয়েছে যারা আধ্যাত্মিক সাধনা করেন। অনেক সময় দেখা যায় তারা এমন কিছু চিকিৎসা পদ্ধতি জানেন যেই পদ্ধতিতে আল্লাহর রহমতে কাজ হয়ে যায়। সেটা যে কোনো ধর্মের মানুষই হতে পারে। এ ধরনের বহু মানুষ কিন্তু দেখা যায়। আমার পরিবারের সাথে এরকম একটা ঘটনা ঘটেছিল। অনেক বড় বড় আলেমের কাছে নিয়ে যাওয়া হলেও কোনো সমস্যার সমাধান হয়নি। পরবর্তী একজন হিন্দু মহিলার কাছে নিয়ে যাওয়ার পর উনি কিছু ফুল দিয়ে পানি ওই ফুলের উপর পানি ঢেলে দিয়েছিলেন। তো ওই পানি দিয়ে গোসল করাতে হবে, ওই পানি দিয়ে
প্রতি শনিবার কয়েক সপ্তাহ গোসল করানোর পর তিনি সুস্থ হয়ে গিয়েছিলেন। প্রিয় লিসেনার্স, এবার আমরা যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম আতিকুল ইসলাম আতিক। ওনার বাড়ি নরসিংদী জেলার মনোহরদী থানার কাচিকাটা ইউনিয়নের দক্ষিণ বারুদিয়া গ্রামে। ওনার বেশ কয়েকটি ঘটনা কিন্তু ইতোমধ্যে আমরা প্রচার করেছি। তো চলুন এবারের ঘটনাটি আমরা শুনে আসি। এবারের ঘটনাটি মূলত যেই গ্রামে ঘটেছে সেই গ্রামের নাম হচ্ছে মহেশপুর। এটি ওনাদের পাশের গ্রাম আর কি। যার সাথে ঘটনাটি ঘটেছে সেও ওই মহেশপুর গ্রামেরই বাসিন্দা। তো চলুন মূল ঘটনায় চলে যাই। যার সাথে ঘটনা ঘটেছে তার নাম হচ্ছে সামির। ঘটনাটি ঘটেছিল 2007 সালের দিকে। এই সামির ভাই একজন সশস্ত্র বাহিনীর সদস্য। তবে ওনার যেই পোস্টিংটা হয়েছিল, এই পোস্টিংটা বাড়ির কাছে হয়েছিল একটা বিশেষ দায়িত্বে উনি ছিলেন। আর ওই দায়িত্বটা একটু রিল্যাক্সেবল ছিল, যার ফলশ্রুতিতে উনি মাঝে মাঝে বাড়িতে আসতে পারতেন। তো উনি ওই সময় বিয়ে করেছিলেন ওনার পাশের উপজেলায়, আর ওনার স্ত্রী ওই সময় সন্তান সম্ভবা ছিলেন। আর যেহেতু ওনার স্ত্রী সন্তান সম্ভবা ছিলেন, তাই তার দেখাশোনা করার জন্য বা দেখভাল করার জন্য, শরীর স্বাস্থ্যের সবসময় খোঁজ খবর নেওয়ার জন্য ওনাকে মাঝে মাঝেই বাড়িতে আসতে হতো। তবে ওই সময় ওনার স্ত্রী বাবার বাড়িতে ছিলেন আর কি। এই সামির ভাইয়ের আবার মাছ ধরার বেশ ভালো একটা শখ ছিল। তো উনি চিন্তা করলেন যে ওনার শ্বশুরবাড়িতে, মানে ওনার স্ত্রী যেখানে ওই সময় আছেন আর কি, স্ত্রীর বাবার বাড়ি, তো সেখানে কিছু মাছ নিয়ে যাবেন। তো এরই মাঝে এলাকায় খবর ছড়িয়ে পড়ে যে পাশের পাড়ার একজন বয়স্ক ভদ্রলোক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। উনি চিন্তা করলেন যে লোকটাকে তো আসলে চিনি, লোকটা মারা গেল, আহা লোকটা তো খুব ভালো মানুষ ছিল, কেন মারা গেল, যাই একটু দেখে আসি। তো উনি ওই বাড়িতে গিয়েছিলেন। এখন উনি যখন গিয়েছিলেন তখনও লাশটি নামানো হয়নি, পুলিশ তখনও আসেনি। মূলত রাতের বেলা উনি গলায় ফাঁস দিয়েছিলেন, সকালেই মূলত এই খবরটা চারদিকে ছড়িয়ে পড়ে। আর উনি সকালবেলাই শ্বশুরবাড়িতে যাওয়ার চিন্তা করেছিলেন আর কি। তো যাই হোক, যিনি ফাঁস নিয়েছিলেন তার বয়স 60+ হবে। ওনার একটি ছেলে সন্তান এবং ছেলের বউ বাচ্চা তারা আছেন। আর ওনার স্ত্রী অনেক আগে মারা গিয়েছিলেন। মূলত পারিবারিক কোনো একটা ঝামেলায় উনি আত্মহত্যা করেছিলেন বলে জানা যায়। মূলত উনি ওনার স্ত্রীর মৃত্যুর পর খুবই একাকিত্ব অনুভব করছিলেন এবং খুব মানসিক কষ্টে ছিলেন। তার কিন্তু সম্পদের অভাব ছিল না, বাড়ি, পুকুর, জমি অনেক কিছুই ছিল তার। কিন্তু তারপরও বিভিন্ন ধরনের পারিবারিক সমস্যা দেখা গিয়েছিল, যার ফলশ্রুতিতে উনি আত্মহত্যা করেছিলেন বলে মানুষজন বলে আর কি। তো অনেকে বলেন যে ওনার নাকি 100-র উপরে খালি তাল গাছই ছিল। এগুলো থেকে ওনার প্রচুর অর্থকরী উপার্জন হতো, তালের রস বিক্রি করে, তাল বিক্রি করে। তো যাই হোক, ওনার মতো এরকম একজন মানুষ মারা গেলেন, এই খবরটা শোনার পরে মূলত তাকে দেখার জন্যই উনি রওনা দিয়েছেন। ওনার কিন্তু একটা মুরগির ফার্ম ছিল, মানে যিনি মারা গিয়েছেন তার কথা বলছি। উনি মূলত ওই মুরগির ফার্মের ভেতরে গলায় ফাঁস নিয়েছিলেন। তখন অবশ্য ফার্মে মুরগি ছিল না। যখন এই সামির ভাই ওই ব্যক্তিকে দেখতে যান, তো দেখার পরে উনি খুব ভয় পেয়ে যান ওই দৃশ্যটা দেখে। কারণ ওই দৃশ্য দেখলে যে কেউই ভয় পাবে। ওই ফাঁস নেওয়া ব্যক্তিটির জিহবা তো অনেকটা বের হয়ে আছে, চোখ যেন ঠিকরে বের হয়ে আসবে এমন একটা অবস্থা, সাধারণত এই ধরনের লাশের ক্ষেত্রে যেটা হয় আর কি। তো উনি আসলে ভয় যতটুকু না পাচ্ছিলেন, তার থেকে বেশি ওনার মনে কষ্ট লাগছিল, কারণ ওই ব্যক্তিকে উনি চিনতেন। আর একদম শেষ বয়সে এসে এরকম একটা কাজ করলেন উনি, এটা নিয়ে উনি আফসোস করছিলেন মনে মনে। অনেক লোক এই বিষয়ে কথা বলছিল। যাই হোক, পুলিশ চলে আসে, লাশ নামিয়ে নিয়ে যায় পোস্টমর্টেম করার জন্য। এদিকে সামির ভাই উনি তো চলে আসেন শ্বশুরবাড়িতে, মাছ কিনে নিয়ে আসছিলেন। এদিকে পোস্টমর্টেম করতে সময় লাগবে, এই ফাঁকে তিনি আবার চলে আসবেন। তারপর তিনি জানাজায় শরিক হবেন, দাফন কাফনে অংশ নেবেন, এরকম একটা চিন্তাভাবনা ছিল আর কি। কিন্তু শ্বশুরবাড়ি থেকে কোনো একটা কারণে তার আসতে রাত হয়ে যায়, ওনার আর ওই জানাজা ধরার সুযোগ হয়নি। আর
শ্বশুরবাড়িতে বেশ কিছু কাজের ব্যস্ততা বা পারিবারিক বেশ কিছু ব্যাপার ওনার উপর এমনভাবে চলে আসে যে বিষয়টা আসলে উনি অনেকটা ভুলেই গিয়েছিলেন। উনি যখন রওনা দিয়েছেন শ্বশুরবাড়ি থেকে তখন বেশ অনেক রাতই আর কি, মোটরসাইকেল নিয়ে বেরিয়ে গিয়েছেন। মূলত ওইখান থেকে বেরিয়ে উনি ওনার বাড়িতে যাবেন এরকম একটা প্ল্যান ছিল আর কি। পরের দিন পারিবারিক একটা কাজ ছিল আর কি ওনার বাড়িতে। তখন এই সামির ভাইয়ের স্ত্রী কিছু খাবার ওনাকে সাথে করে দিয়ে দেন টিফিন ক্যারিয়ারে, রান্না করা কিছু মাংস, মাছ, এই টাইপের কিছু খাবার আর কি। এখন উনি যখন শ্বশুরবাড়ি থেকে কিছুটা পথ এসেছেন, মাঝখানে বিশাল একটা ফসলি মাঠ পড়ে, মাঝখান দিয়ে রাস্তা, তো গাড়ি চলছে বেশ গতিতে ফাঁকা রাস্তায়। তো একটু সামনে আসতেই সামির ভাই দেখেন দূর একটা মেয়েকে দেখা যাচ্ছে। মেয়েটার পোশাক আশাক বেশ মার্জিত এবং মেয়েটা দেখতেও বেশ সুন্দরী। তো গাড়িটা তার কাছে আসতেই মেয়েটি তার দিকে তাকিয়ে একটা হাসি দেয়। হাসিটা একদম স্বাভাবিক হাসি ছিল। তো সামির ভাই এতে কোনো পাত্তা দেয় না, কারণ উনি যেহেতু সশস্ত্র বাহিনীর সদস্য ছিলেন, উনি তো জানেন যে মাঝে মাঝে এরকম মহিলারা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে, লিফট চায়, তারপরে হাত উঁচিয়ে গাড়ি থামায়। অনেকেই মহিলা মানুষ মনে করে উপকার করার জন্য গাড়ি যখনই থামায় আশপাশ থেকে ডাকাতরা এসে খপ করে ধরে। উনি চিন্তা করছে এরকম কিছু একটা। তো ওই মেয়েটা হেসে দিয়েছে, উনি আর গাড়ি থামান নাই, উনি গাড়ি নিয়ে চলে গেছেন, এটা পাত্তা দেন নাই উনি। মেয়েটিকে পাশ কাটিয়ে উনি গাড়ি নিয়ে আগানো শুরু করেছেন। আর উনি মনে মনে ভাবছেন এত সুন্দরী একটা মেয়েটা এই চোর ডাকাতের সাথে মিশে কী কাজে নেমেছে এখন রাস্তাঘাটে। আবার উনি ভাবছেন যে আচ্ছা মেয়েটা কি পাগল নাকি। আবার উনি ভাবছেন আচ্ছা পাগলে যদি হবে তাহলে তো তার পোশাক আশাকটা অন্যরকম হওয়ার কথা ছিল, এলোমেলো হওয়ার কথা ছিল, চুল উস্কো হওয়ার কথা ছিল, এটা তো বেশ পরিপাটি, এটা তো পাগল না। আবার চিন্তা করলেন যে হয়তো বা রাস্তায় একা হাঁটতে বের হয়েছে। উনি আবার এরপরে নিজেই ওনার এই মনের এই প্রশ্নের উত্তর দিলেন যে আচ্ছা হাঁটতে যদি বের হবে এই জায়গায় তার সাথে কেউ নেই কেন, আশেপাশে তো ঘর বাড়ি নাই, এই জায়গাটা বেশ ফাঁকা, বিরান মাঠ, ফসলি জমি, এখানে সে আসবে কেন। তো এরকম চিন্তাভাবনা করছেন। তবে খুব যে প্যারানর্মাল বিষয় ওনার মাথায় এটা স্ট্রাইক করেছে বিষয়টা এরকম না। উনি ওনার গাড়ি নিয়ে চলছেন, এভাবেই ওই মেয়েটাকে ক্রস করে উনি প্রায় 2 থেকে 3 কিলোমিটার সামনের দিকে এগিয়ে গিয়েছেন। এবার সামির ভাই অবাক হয়ে যান। হঠাৎ করে দেখেন ওই মেয়েটি আবারও তার গাড়ির সামনে, সেই আগের মতোই তার দিকে তাকিয়ে এবার কেমন একটা হাসি দেয়। তবে তার প্রথমবারের হাসিতে যেই সৌন্দর্যটা ছিল এবার সেটা নাই। মনে হলো সে বেশ রাগান্বিত, রেগে যদি মানুষ হেসে দেয় সেটা কেমন দেখা যাবে, ওই রকম হাসি। এবার সামির ভাই বুঝতে পারেন যে এটা স্বাভাবিক কিছু না। মেয়েটি আগেরবার রাস্তার এক পাশে দাঁড়িয়েছিল, এইবার মেয়েটি রাস্তার মাঝখানে দাঁড়িয়েছে এবং 2 হাত 2 দিকে প্রসারিত করে দিয়েছে, যাতে করে কোনোভাবেই সামির ভাই গাড়ি নিয়ে সাইড দিয়েও যেতে না পারেন। মেয়েটির থেকে উনি তখন 15 থেকে 20 হাত দূরে রয়েছেন। তখনও কিন্তু মেয়েটির মুখে সেই রাগী হাসিটা ছিল। সামির ভাই গাড়িটা ব্রেক করেন, ব্রেক করে পিক আপ বাড়িয়ে ভোঁ ভোঁ একটা শব্দ হয় না, ওরকম শব্দ করছেন, যাতে করে ওই মেয়েটা ওখান থেকে সরে যায়। কিন্তু না, মেয়েটা কিন্তু সরে না। এখন সামির ভাই কি করবেন, এখন তো বিপদ। উনি সাহসী হলেও ভয় পাচ্ছিলেন। সামির ভাই এবার সিদ্ধান্ত নেন যদি না সরে পাশ কাটিয়ে যেভাবেই হোক উনি চলে যাবেন। আবার চিন্তা করছেন যদি পাশ কাটিয়ে যাব, পিছন থেকে খপ করে শার্টের কলার টেনে ধরে, হ্যাঁচকা টান দেয় পেছন দিকে, কী অবস্থা হবে, এটাও ভাবছিলেন। যাই হোক, বের তো ওনাকে হতেই হবে, তাই না? এই চিন্তা করে উনি যখন গাড়ি টান দিয়েছেন, এইবার এই সামির ভাই ওই মেয়েটির আসল চেহারাটা দেখতে পান। এতক্ষণ কিন্তু উনি যে চেহারা দেখেছেন 8-10টা স্বাভাবিক মেয়ের মতোই তার চেহারা ছিল, শরীরের গড়ন ছিল। কিন্তু এবার এটা কি উনি দেখলেন, ওই মেয়েটি এবার তার মুখটা খুলে হাসি দেয়। এতক্ষণ হাসি দিচ্ছিল মুচকি হাসি, খুব ওই রকম হাসি না, কিন্তু এবার যখন মুখটা খুলে হাসি দিয়েছে তখন সামির ভাই দেখেন এই মেয়েটির দাঁতগুলো এত বড় যে কোনো মানুষের এত বড় দাঁতই হয় না। আর এত বড় দাঁত তার মুখের মধ্যে কিভাবে ছিল এটা বুঝতে পেরেই উনি মারাত্মক ভয় পান। আর এত বড় দাঁতওয়ালা যদি কোনো মানুষ সামনে হেসে দেয় কি অবস্থা হয়। আর আরও ভয়ঙ্কর একটা ব্যাপার হলো, ওই মেয়েটা যখন হেসে দিয়েছে তখন
তার মুখের ভেতর থেকে আলো বের হচ্ছিল, তার চোখের ভেতর থেকে আলো বের হচ্ছিল, তার কানের ভেতর থেকে আলো বের হচ্ছিল, এইভাবে আলোকিত হয়ে যাচ্ছিল চারদিকে। এদিকে তার বাইকের সামনের হেডলাইটের আলোটাও পুরো রাস্তাটা আলোকিত করে রেখেছিল। তো এইরকম একটা ভয়ঙ্কর চেহারা উনি দেখেন। কিন্তু আল্লাহর অশেষ রহমতে উনি ওখান থেকে যে আসতে পেরেছিলেন এটাই হচ্ছে বিষয়। আল্লাহর রহমতে উনি ওখান থেকে বের হয়ে যান। অল্প সময়ের মধ্যে সামির ভাই ওনার এলাকার রাস্তায় প্রবেশ করেন। এলাকার রাস্তার আসা পর্যন্ত কিন্তু অন্য কোনো সমস্যা হয়নি, ওইখান থেকে তো চলে এসেছেন আর কি। তো উনি ওই এলাকার রাস্তায় যখন প্রবেশ করেছেন, ওই যেই লোকটা ফাঁস নিয়েছিল না, ওই বাড়ির রাস্তায় ঢুকেছেন আর কি। কারণ ওনার বাড়ির তো কাছাকাছি ছিল, যার ফলশ্রুতিতে তো ওই লোকটাকে উনি চিনতেন। তো এলাকার রাস্তায় যখন উনি ঢুকেছেন তখনই মনে পড়ে ওই ফাঁস নেওয়া ব্যক্তিটির কথা। তখন আফসোস করে, লোকটার জানাজায় শরীক হতে পারলাম না, ভুলেই গেছিলাম বিভিন্ন কাজে। তো যাই হোক, উনি একটু যখন সামনের দিকে এগিয়েছেন, যেখানে মূলত কবর দেওয়া হয়েছে, কারণ উনি জানতেন যে কোথায় কবর দেওয়া হবে, কেননা উনি যতক্ষণ ওখানে ছিলেন তার মধ্যে আলোচনা হয়ে গেছে কোথায় কবর দেওয়া হবে। তো উনি যখন ওই পথ দিয়ে যাচ্ছেন, পাশেই দেখা গেল একটা নতুন কবর। দেখে বোঝা যাচ্ছে যে এইটা ওই লোকটারই কবর, কারণ উনি তো জানতেন যে এখানে কবর দেওয়া হবে, আলোচনাও ফিক্সড হয়ে গেছিল, ওই আলোচনা করার সময় উনি ছিলেন। এখন কবরের ঠিক উল্টো দিকে রাস্তার অন্য পাশে দেখা গেল একজন বয়স্ক লোক পিঠ ঘুরিয়ে দাঁড়িয়ে আছেন, তার চেহারা বোঝা যাচ্ছে না, লুঙ্গি পরা, একটা গেঞ্জি পরা মনে হচ্ছে। তো উনি যখন বাইক নিয়ে যাচ্ছেন, হঠাৎ করে ওই লোকটা ঘুরে তাকায়। তো বাইকের যে হেডলাইটের সামনের দিকে ছাড়াও সাইডেও কিন্তু আলোটা ছড়িয়ে পড়ে, যেটাতে কিন্তু পাশে দাঁড়িয়ে থাকা কোনো ব্যক্তিকে বোঝা যায়। তো যখনই ওই লোকটা ঘুরে তাকিয়েছে, তখন সামির ভাই দেখেন, আরে এটা সেই ব্যক্তি সকালে যাকে উনি ফাঁসিতে ঝুলে থাকতে দেখেছিলেন। কিন্তু আরও ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে যে পোস্টমর্টেম করার পর শরীরের বিভিন্ন অংশ কেটে ফেলার পর তো সেলাই করা থাকে, কিন্তু এই লোকটার সেই জায়গাগুলো সেলাই করা ছিল না। তার গলা থেকে পেট পর্যন্ত কোনো সেলাই নেই, ভেতরে লাল রক্ত, নাড়ি ভুড়ি সব দেখা যাচ্ছে। যদিও বা একটা গেঞ্জি পরা ছিল, স্যান্ডো গেঞ্জির মতো, যার ফলশ্রুতিতে এই জিনিসগুলো মোটামুটি বোঝা যাচ্ছিল। এরপর ওই লোকটা ভয়ঙ্কর এক হাসি দিয়ে ওঠে, এমন হাসি দেয় মনে হচ্ছে আকাশ পাতাল সব কিছু ভূমিকম্পের মতো কেঁপে উঠেছে। সামির ভাই ওই অবস্থাতে আল্লাহকে স্মরণ করে দোয়া কালাম যা জানেন পড়তে পড়তে গাড়ি দেন একটা টান। উনি তো এইবার প্রচণ্ড ভয় পেয়েছেন। আগের বার তো ওই মহিলা যে রাস্তায় দাঁড়িয়েছিল, ওটা তো উনি যতটুকু ভয় পেয়েছিলেন এর থেকে আরও বেশি গুণ ভয় এখানে এসে পান আর কি। উনি কোনোরকমভাবে বাড়িতে আসেন, ভয় পাচ্ছিলেন, এখনই বুঝি ওনার বাইকের সামনে আবার ভয়ঙ্কর কিছু চলে আসে। উনি বাইকটাও জোরে চালাচ্ছিলেন, গ্রামের আঁকাবাঁকা রাস্তায় এত জোরে বাইক চালালে দুর্ঘটনা ঘটার কিন্তু কথা, কিন্তু আল্লাহর রহমতের দুর্ঘটনা ঘটেনি। উনি ওনার বাড়িতে চলে আসেন, বাইকটা থামিয়েই বাড়ির সবাইকে প্রচণ্ড জোরে একটা ডাক দেন, বিশেষ করে ওনার মা এবং বোনকে ডাক দেন, ডাক দিয়ে বলে, কে কোথায় আসো, তাড়াতাড়ি আসো, এই বলেই উনি অজ্ঞান হয়ে গেছেন। এদিকে ওই রাতের বেলা অনেকেই ঘুমিয়ে পড়েছেন আর কি বাড়ির সদস্যরা। এরকম ডাক শুনে তারা বের হয়ে এসেছেন, এসে দেখেন যে সামির ভাই পড়ে আছেন উঠোনে। তাকে ধরে রুমে নিয়ে যাওয়া হয়। অনেক চেষ্টার পর তার জ্ঞান আসে পরের দিন সকালবেলা। এরপর উনি বলেন যে কি হয়েছে তার সাথে। এরপর একজন হুজুর নিয়ে আসা হয়। তো হুজুর সব কথা শোনার পর বলেন যে এই যেই মেয়েটা পিছু নিয়েছিল, মূলত ওই রাস্তায় একটা পিশাচ আছে যে এই মহিলার বেশে মানুষকে ভয় দেখায়, আর মূলত ওই জিনিসটা আক্রমণ করেছিল তার উপরে ওই খাবারগুলোর জন্য, কিন্তু খাবারগুলো নিতে পারেনি। আর ওই যে গলায় ফাঁস নেওয়া ব্যক্তিটা, তাকে যখন দেখেছে, মূলত কোনো দুষ্টু জিনই তাকে এই ধরনের ভয়গুলো দেখিয়েছে। তা আল্লাহর রহমতে কোনো ক্ষতি করতে পারেনি। সামির ভাইয়ের 2-3 দিন জ্বর ছিল, তারপর আল্লাহর রহমতে আস্তে আস্তে সেটা ভালো হয়ে যায়, একদম পরিপূর্ণভাবে উনি সুস্থ হয়ে যান। এবার আসুন চলে যাই ওই ফাঁস নেওয়া ব্যক্তির বাড়ির ঘটনায়। যে ফার্মে ওই ব্যক্তিটা গলায় দড়ি নিয়েছিলেন, ওই ফার্মটি ছিল একদম রাস্তার পাশে। সন্ধ্যার পর নাকি কেউ যদি একা একা ওই রাস্তা দিয়ে যেত, হুট করে দেখতো ওই ফার্মটা নড়াচড়া করছে, কাঁপাকাঁপি করছে। আর পেছন থেকে নাকি
নাম ধরে কাউকে ডাকতো, তবে ডাকটা স্বাভাবিক ছিল, পরিচিত কারো কণ্ঠ নকল করে ডাকতো আর কি। পেছন দিকে তাকালে কাউকে দেখা যেত না। এভাবে কিন্তু বেশ কয়েকবার হয়েছে, অনেকেই এই প্রবলেমটা ফেস করেছেন। একবার কি হয়, একদিন সন্ধ্যায় এক মহিলা রাস্তা দিয়ে যাচ্ছিল, তো ওই মহিলাকে পেছন থেকে ডাক দেয়। ওই মহিলার নামটা ঠিক বলতে পারেন নাই আতিক ভাই, তবে তার ছেলের নাম হচ্ছে নূর। তো পেছন থেকে ডাক দেয়, এই নূরের মা। তখন উনি এমনিতেই পেছন দিকে তাকিয়েছেন, তো তাকিয়ে উনি দেখেন যে ওই যে ব্যক্তিটি গলায় দড়ি নিয়েছিল না, ওই ব্যক্তিটাই। যখন ওই ব্যক্তিটাকে উনি দেখেছেন, ওই ব্যক্তিটা তখন খুব বিশ্রীভাবে খিলখিল করে হেসে ওঠে। মহিলা তো ওইখানে এক চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। যেহেতু ওই দিক দিয়ে লোকজন আসা যাওয়া করে, কিছুক্ষণ পরে লোকজন দিক দিয়ে আসা যাওয়ার সময় ওই মহিলাকে দেখতে পায়। মহিলাকে তো অনেকেই চেনে, তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। নিয়ে আসার পর যখন এই বিষয়টি উনি আবার জ্ঞান ফেরার পরে বলেছিলেন, লোকজন পরামর্শ করে ওই যে ফার্ম, মুরগির ফার্মটা, এটা পরিপূর্ণভাবে ভেঙে ফেলা হয়, একদম ডিস্ট্রয় করে ফেলা হয়। এরপরে আল্লাহর রহমতে তেমন কোনো ঘটনা শোনা যায় নাই ওইখানে। তো এটি ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি আতিক ভাইকে, দুর্দান্ত একটি ভয়ের ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। আশা করছি ওনার আরও ঘটনা আমরা পাবো, যেভাবে প্রতিনিয়ত নিয়ে আমাদেরকে ঘটনা পাঠিয়ে যাচ্ছেন। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারের 135 নম্বর এপিসোডের ষষ্ঠ এবং শেষ ঘটনায়। প্রিয় লিসেনার্স, দেখতে দেখতে চলে এলাম আমাদের এবারের 135 নম্বর এপিসোডের ষষ্ঠ এবং শেষ ঘটনায়। এই ঘটনাটি একটু অন্যরকম। এটাকে আমরা ভয়ের ঘটনা অথবা লেজেন্ড বা লোককথা দুটোই বলতে পারি। আপনারা শোনার পর নিজেরাই বলবেন যে আসলে এটা কি আমরা লেজেন্ড বা লোককথা হিসাবে কাউন্ট করব, নাকি ভয়ের ঘটনা হিসাবে কাউন্ট করব। চলুন ঘটনাটি শুনে আসি। এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম ওয়াসিমুল খন্দকার। ওনার বাড়ি নেত্রকোনা জেলার সদর উপজেলাতেই। 119 নম্বর এপিসোডে আমরা একটি ঘটনা প্রচার করেছিলাম, যেই ঘটনার শিরোনাম ছিল ভয়ালকুর। এই ভয়ালকুর ঘটনায় একটি সাদা ঘোড়া এবং ঘোড়ার উপর একজন ঘোড়সওয়ারের কথা বলা হয়েছিল। মূলত এই ঘটনা যখন উনি শুনেছেন, এরপরই উনি একটি ঘটনা সংগ্রহে নামেন। যেই ঘটনাটি ওনাদের এলাকারই, অর্থাৎ নেত্রকোনা সদর উপজেলার নেত্রকোনা পৌরসভার 4 নং ওয়ার্ডে ঘটেছিল 1960 কি 70-এর দশকের কোনো একটি সময়। এই স্থানের পাশ দিয়ে বয়ে চলেছে ধলাই নদী। এক সময় এই স্রোতস্বিনী নদীটি, বর্তমানে তো আসলে অনেকটাই মৃতপ্রায়, এটার উত্তর পারে ছিল একটি বিশাল জঙ্গল। বর্তমানে এখানে একটি স্বনামধন্য আলিয়া মাদ্রাসা রয়েছে। মাদ্রাসার নাম লতিফা আব্বাস মহিলা মডেল আলিম মাদ্রাসা। আগে এই জঙ্গলের মধ্যে একটি লাশ কাটা ঘর ছিল, কারণ তখন নেত্রকোনা সদর হসপিটাল এত উন্নত ছিল না, এত জায়গাও ছিল না সেখানে। এজন্যই মূলত এই জঙ্গলের পাশে একটি পাকা ঘর বানানো হয়েছিল সরকারের তরফ থেকে লাশ কাটার জন্য। আর এই যে ওয়াসিমুল ভাই, উনিও ছোটোবেলায় সেই লাশ কাটা ঘরের ধ্বংসাবশেষ দেখেছেন। মানে ওটা অনেক আগে বন্ধ হয়ে গিয়েছিল আর কি। চলুন ঘটনাতে ফেরত যাই। অনেকেই নাকি বলতো নিশি রাতে গহীন জঙ্গল থেকে এক রহস্যময় ব্যক্তি নাকি বের হতেন ঘোড়ায় চড়ে। বহু মানুষ তা দেখেছে। তার মধ্যে কয়েকজন উল্লেখযোগ্য লোকের কথাই উনি মূলত এই ঘটনায় আমাদেরকে জানানোর চেষ্টা করেছেন। ওনাদের পাশের বাসারই একজন মুরব্বী ছিলেন, তার নাম ছিল ভোলাই ব্যাপারী। উনি স্বাভাবিকভাবে মারা গিয়েছিলেন। তো উনি প্রতিদিন তাহাজ্জুদের সালাত আদায় করতেন, আর তার ঘরটা ছিল এই জঙ্গলের কাছাকাছি জায়গাতেই আর কি। আর তখন ওই জায়গাতে গরুর গাড়ির প্রচলন ছিল, কিন্তু ঘোড়া বা ঘোড়ার গাড়ি কিন্তু ছিল না। তো ওই ভোলাই দাদা যখন তাহাজ্জুদ পড়ার জন্য বা তাহাজ্জুদের সালাত আদায়ের জন্য অজু করতে বের হতেন, তখন প্রায় উনি দেখতেন একটি সাদা ঘোড়ায় চড়ে টকবগিয়ে একজন লোক যাচ্ছে। লোকটি দেখতে অত্যন্ত সুদর্শন এবং তার মাথায় ছিল সাদা পাগড়ি, গায়ে ছিল সাদা আলখেল্লা,
হাতে ছিল পবিত্র কোরআন শরীফ আর অন্য হাতে ঘোড়ার লাগাম, আর কোমরে একটি তরবারি ছিল। তো ভোলাই ব্যাপারী দাদা প্রতিদিনই ওই লোককে দেখতেন, কিন্তু ওই লোকটা ওই ভোলাই ব্যাপারীর দিকে তাকাতও না। মনে হতো যে ওই লোকটা খেয়ালই করেন নাই, এমন একটা অবস্থা আর কি। তো একদিন কি হয়েছে, এই যে ভোলাই ব্যাপারী দাদা উনি তো বিভিন্ন সময় ওনার স্ত্রীর কাছে এই গল্পটা করতেন। তো এই একদিন ওনার স্ত্রী বলছেন যে আজকে আমি ওই রহস্যময় ব্যক্তিকে দেখব। তখন ওই ভোলাই ব্যাপারী দাদা বলেছিলেন, না না, তুমি দেখলে তো ভয় পেতে পারো। কিন্তু ওনার স্ত্রীর জোরাজোরিতে একটা পর্যায়ে ভোলাই ব্যাপারী দাদা রাজি হলেন। শেষ রাতে দাদা যখন অজুর জন্য বের হবেন, তখন উনি ওনার স্ত্রীকেও ঘুম থেকে ওঠালেন। দরজার সামনে বসে দাদা অজু করতে লাগলেন। তো দাদি তার পাশেই ছিলেন। কিছুক্ষণ পর ওনারা দুজনেই দেখতে পেলেন ঘোড়ায় চড়ে টকবগিয়ে যাচ্ছে সেই রহস্যময় লোক। এবারের মতোই ওই লোকটি প্রথমবার ভোলাই ব্যাপারী দাদার দিকে তাকালেন। শুধু ভোলাই ব্যাপারীর দিকে তাকিয়েছেন বিষয়টা এরকম না, মনে হলো এক নজরে দুজনকেই দেখলেন। তবে তার চোখে মুখে কোনো ভয়ঙ্কর ব্যাপার ছিল না, মানে তাদেরকে দেখে যে উনি খুব রাগান্বিত হয়েছেন বিষয়টা এরকম না। বরং এই ভোলাই ব্যাপারী দাদা এবং দাদিকে দেখে ওই রহস্যময় ব্যক্তিটি মুচকি হাসি দিলেন এবং তার মতো করে সামনের দিকে চলে গেলেন। ভোলাই দাদার স্ত্রী এই রহস্যময় ব্যক্তিকে দেখে কিছুটা ভয় পেলেন যদিও, কিন্তু তার কোনো সমস্যা হয়নি। আর এই যে ভোলাই দাদার ছেলে, তার নাম হচ্ছে আব্দুল গফুর সাহেব, যিনি এখনও জীবিত রয়েছেন। তো উনিও এটা দেখেছেন। এভাবে এরপর থেকে অনেক লোকই এই রহস্যময় ব্যক্তিকে দেখেছেন। রাতের বেলা এই রহস্যময় ব্যক্তিটি বের হতেন সেই লাশকাটা ঘরের পাশের জঙ্গল থেকে এবং চলে যেতেন এক অজানা গন্তব্যে। কোথায় যে যেতেন এটা কেউ জানতো না। গন্তব্য নিয়ে নানানজন নানান স্থানের কথা যদিও বা বলতো, তবে সেটা নিছক লোকমুখের কথাই আর কি। ধীরে ধীরে এলাকার মানুষের কাছে তিনি সৈয়দ বাবা নামে পরিচিতি পান। এলাকার লোকজন ওই লাশকাটা ঘরের ওই দিকটাতে আসলে তো এমনিতেও যেতে চেত না। তারপরও লাশকাটা ঘরে যারা ডোম রয়েছেন বা লোকজন যারা আরও আশেপাশে রয়েছেন, সবাই মিলে পরামর্শ করে কি করেছেন, ওই জঙ্গলের ভিতরে 3টি সিঁড়ি, অনেকটা মেম্বরের মতো। অনেক সময় আমরা দেখি যে বিভিন্ন জায়গায় ঈদগাহ থাকে, ঈদগাহে 3টা সিঁড়ির মতো থাকে বা 4টা সিঁড়ি করে রাখা হয়, ওই রকমটা আর কি। ওরকম একটা বানানোর চেষ্টা করেছেন বা সেটা করেছিল না। অনেকেই আবার কী করতো, ওখানে মানত করতো, সিন্নি দিত, এই ধরনের একটা কাজ শুরু হয়ে যায় আস্তে আস্তে। এর মধ্যে একটি মর্মান্তিক ঘটনা ঘটে। ওই এলাকারই আরেকজন লোক, তার নাম হচ্ছে তমিজউদ্দিন ফকির। এই তমিজউদ্দিন ফকিরের মেয়ে কমলা বানুর সাথে আগে ওই এলাকার অনেকেই জ্বালানির কাঠ সংগ্রহ করার জন্য ওই জঙ্গলে যেতেন। তো কমলা বানু ওই সময় তো ছোট ছিল বলতে একদম ছোট ছিল বিষয়টা এরকম না, সে খুব ভালোই বুঝতে পারতো। বয়স ছিল 13-14 বছর এরকম আর কি। তো এই কমলা বানু সে তার সাথীদের সাথে বা বান্ধবীদের সাথে গিয়েছে ওই জঙ্গলের ভিতরে কাঠ সংগ্রহ করতে, শুকনো কাঠ বা ডাল যেগুলো পড়ে যায় আর কি মাটিতে, সেগুলো। তখন ছিল ভর দুপুর। তো এই কাঠ সংগ্রহ করতে করতে এই কমলা বানু জঙ্গলের বেশ ভেতর দিকে চলে গিয়েছিল, কিন্তু তার সাথে যে সঙ্গী সাথী মানে যারা ছিলেন আর কি, তার বান্ধবীরা ছিলেন, তারা জঙ্গলের অনেকটা বাইরের দিকেই থেকে যায়, কিন্তু সে ভিতর দিকে ঢুকে যায়। জঙ্গলের ভিতর তিনি যখন এই লাশকাটা ঘরের কাছাকাছি গিয়েছেন, তখন তিনি দেখেন এই লাশকাটা ঘরের পাশে মাটিতে সাদা কাপড় পরিহিত অবস্থায় একজন লোক শুয়ে রয়েছেন। চারপাশে তখন তো সুউচ্চ গাছ ছিল। ওই লোকটির দিকে যখন কমলা বানুর নজর পড়েছে, তখন এই কমলা বানু দেখেন যে ওই লোকটি তাকে ইশারায় বলার চেষ্টা করছে যে এখান থেকে চলে যাও, এবং ইশারায় আরও একটু বুঝাই দেওয়ার চেষ্টা করলেন যে আমাকে দেখেছো, বাইরে গিয়ে কাউকে বলবে না। এখন কমলা বানুর তো আসলে অত বয়সের একটা ভারত্ব ছিল না। সে কি করেছে, ওইখান থেকে পার হয়ে জোরে চিৎকার চেঁচামেচি শুরু করেছে এবং সবাইকে বলে দিল যে সেখানে সে কি দেখেছে। আর সাথে সাথে কমলা বানুর 2টি চোখই অন্ধ হয়ে যায়। কমলা বানুর বাবা তমিজউদ্দিন ফকির, উনি কিন্তু অনেক চেষ্টা করেছিলেন যেন তার মেয়ের চোখের জ্যোতি ফেরত আসে। অনেক কবিরাজ দেখিয়েছিলেন, কিন্তু কোনো কাজ হয়নি।
অবশেষে একজন কবিরাজের সন্ধান উনি পেয়েছিলেন। কবিরাজ সব শুনলেন কমলা বানুর থেকে। কবিরাজ রাতের বেলা আসর বসালেন যেখানে জিন হাজির করা হবে। কমলাকে কবিরাজের সামনে বসানো হলো। কবিরাজ তার মতো করে শুরু করলেন রিচুয়াল। কিছুক্ষণ পর কবিরাজ তার জিনদের থেকে জানতে পারলেন যে এটা সৈয়দ বাবার কাজ। কিন্তু সমস্যা হলো যে এই সৈয়দ বাবা সে কমলা বানুর শরীরের উপরে আসবে না, সে সশরীরেই আসবে। সে এইভাবে কারো শরীরের উপর ভর করে না। আর সৈয়দ বাবা নাকি এখানে আসতে রাজি ছিলেন না। তারপরেও ওই কবিরাজের জিনেরা তাকে গিয়ে অনেক অনুনয় বিনয় করার পর নাকি তিনি রাজি হয়েছেন, তিনি আসবেন। তখন কিন্তু গভীর রাত, ওই তমিজুদ্দিন ফকিরের বাড়িতে ঘর ভর্তি মানুষ। রাতের বেলা যখন ওই রিচুয়ালটা চলছিল তখন হঠাৎ করে সকলেই শুনতে পেল, উপস্থিত সকলে, ঘোড়ার টকবক টকবক শব্দ। উপস্থিত সকল লোকের সামনে বাড়ির মধ্যে হাজির হলেন সেই সৈয়দ বাবা ঘোড়ায় চড়ে। ঘোড়া থেকে নেমে আসরের ঠিক মাঝখানে গিয়ে দাঁড়ালেন সেই সৈয়দ বাবা। তাকে দেখে অনেকেই তো ভয় পেয়ে সেন্সলেস হয়েছিলেন ওইখানেই। সৈয়দ বাবা কবিরাজকে বললেন যে এই কবিরাজ, তুই কেন ডাকলি আমাকে? তখন কবিরাজ অত্যন্ত বিনয়ের সাথে সালাম দিয়ে বললেন যে বাবা দেখেন, এই মেয়েটা তার চোখের জ্যোতি হারিয়েছে। তখন সৈয়দ বাবা বললেন, হ্যাঁ আমি সেটা জানি, সে আমাকে দেখেছিল, আমি ধ্যানে ছিলাম, সে আসতে এবার ধ্যান ভঙ্গ হয়, কিন্তু ও তো ছোটো মানুষ, আমি তো ওকে তখন কিছু বলিনি, কিছু করিও নি, বরং তাকে ইশারা দিয়েছিলাম সে যেন চলে যায় এবং আমার কথা কেউ যেন না জানে, কাউকে যেন না বলে, কিন্তু ও সবাইকে বলে দিয়েছে। এই জন্যই তার চোখের জ্যোতি চলে গিয়েছে। এখানে আমার কোনো করণীয় ওই সময়ও ছিল না, এখনও নাই। এটা একটা পদ্ধতির মাধ্যম দিয়েই হয়ে গেছে, এটাই নিয়ম। এখানে জিনেদের কিছু করার থাকে না, আমি ওর চোখের জ্যোতি ফিরিয়ে দিতে পারবো না। তখন কমলা বানুর বাবা এবং তার বড় বোন, যার নাম হচ্ছে মিনু আক্তার, অনেক অনুরোধ করলেন ওই সৈয়দ বাবাকে। তারা জানতেন যে সৈয়দ বাবা কোনো মানুষ না, মানুষের সুরতে আসছেন, কিন্তু উনি একজন ভালো জিন। তখন ওই সৈয়দ বাবা বললেন যে এটা তো খুবই কঠিন একটা কাজ, তোদের সামর্থ্য এটা হবে না, আর আমার যদি সুযোগ থাকতো ওর চোখের জ্যোতি আমি ফিরিয়ে দিতাম, তবে একটা পদ্ধতি অবলম্বন করলে এটা হতে পারে। সেটা হলো, তোরা যদি এক জোড়া সোনার চোখ বানিয়ে জঙ্গলের পাশে অবস্থিত ওই সিঁড়িতে রাতে কমলাকে সাথে নিয়ে গিয়ে রেখে দিয়ে আসতে পারিস, তাহলে হয়তো বা চোখের জ্যোতি ফেরত আসতে পারে। এছাড়া আর কোনো উপায় আমি দেখি না, আমাকে এখন যেতে হবে, আমি আর এখানে থাকতে পারবো না। এই বলে তৎক্ষণাৎ সৈয়দ বাবা যেভাবে এসেছিলেন তার ঘোড়ার পিঠে চড়ে আবারও টগবগিয়ে এক অজানা গন্তব্যের দিকে চলে যান। এরপর কবিরাজ বললেন যে উনি যেটা বলেছেন তোমরা সেটাই করো। এখন সমস্যা হলো, এই কমলার বাবার কিন্তু এত সামর্থ্য ছিল না যে তিনি স্বর্ণ দিয়ে একজোড়া চোখ তৈরি করে দিবেন। এর মধ্যে কি হয়, আস্তে আস্তে এই কমলা বানু অসুস্থ হতে থাকে এবং এই অসুস্থতাতেই কমলা বানু মারা যায়। কমলা বানুর যে বড় বোন মিনু আক্তার, উনি কিন্তু এখনও জীবিত আছেন এবং ওই আসরে যারা উপস্থিত ছিলেন, যারা এই সৈয়দ বাবাকে দেখেছিলেন, তাদের মধ্যে এখনও অনেকে বেঁচে আছেন। তাদের মধ্যে কয়েকজনের নাম উল্লেখ করেছেন ওয়াসিমুল খন্দকার ভাই। একজনের নাম হলো পোশাক বানু, মোতালেব ব্যাপারী, হীরালাল। এনারা কিন্তু ওই আসরে উপস্থিত ছিলেন। আজ সেখানে জঙ্গল, লাশকাটা ঘর, সেই সিঁড়ি কিছুই নেই। সেখানে এখন একটি স্বনামধন্য প্রতিষ্ঠান রয়েছে। বর্তমানে এখান থেকে আর সৈয়দ বাবাকে ঘোড়া নিয়ে বের হতে দেখা যায় না, কিন্তু সৈয়দ বাবার কথা এখনও বহু মানুষের মুখে মুখে প্রচলিত রয়েছে। তবে হ্যাঁ, একটা ব্যাপার, বছর দশেক আগে শোনা গিয়েছিল এই সৈয়দ বাবা নেত্রকোনা শহরের সাতপাইয়ে অবস্থিত পৌর গোরস্থান থেকে রাতে ঘোড়ায় চড়ে বের হয়ে কোনো এক অজানা গন্তব্যের উদ্দেশ্যে গিয়েছিলেন এবং এরকম নাকি কয়েকবার দেখা গিয়েছিল। আর এই সৈয়দ বাবার কারণেই মূলত শোনা যায় যে ওই লাশকাটা ঘর থেকে অনেক সময় বিভিন্ন ধরনের মানুষ ক্ষতিগ্রস্ত হয় না, বিভিন্ন জায়গায় লাশকাটা ঘরের আশেপাশে ভয়ঙ্কর সমস্ত পিশাচ শ্রেণীর জিনেরা থাকে। তো ওখানকার মানুষজন বলা বলি করতেন যে এই সৈয়দ বাবার কারণেই ওইখানে কোনো ধরনের পিশাচ
চীনেরা আস্তানা গাড়তে পারে নাই। কিন্তু উনি যে কোথায় যেতেন এটা কেউ বলতে পারে না। আর এই কমলা বানুর এই মৃত্যুর পেছনে সৈয়দ বাবা নিজেকে দায়ী করেননি এবং উনি বলেছিলেন যে এটার জন্য কমলা বানু নিজেই দায়ী। অদৃশ্য জগতের অনেক নিয়মকানুন রয়েছে, সেটা কারো নির্দিষ্টভাবে নিয়ন্ত্রণে থাকে না, আর সেগুলো কাটানোরও নির্দিষ্ট কিছু পদ্ধতি রয়েছে। হতে পারে এমনই একটা ব্যাপারের কারণে কমলা বানু চিরতরে অন্ধ হয়ে গিয়েছিল এবং এরপরে ধীরে ধীরে মৃত্যুমুখে পতিত হয়েছে।